একটা চাকমা সে তার জাতিসত্তা চাকমা বাট নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। মারমা একইভাবে তার জাতিসত্ত্ব মারমা বা তঞ্চঙ্গা, বাট সে বাংলাদেশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে এই দেশের যারা বাঙালি বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাইকে একটা পরিচয়ে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে বাংলাদেশি সবাই। এই যে বাংলাদেশি একটা জাতীয়তাবাদ, এটার মধ্যে সকল জাতিগোষ্ঠী চলে এসছে। তো এখানে হঠাৎ করে আদিবাসী শব্দটা কেন আসলো? কেন তারা আদিবাসী শিখিতে চায়? এই আদিবাসী মোড়কে মূলত তারা পাহাড়কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, ভারতের সাথে যুক্ত করতে চায়। তো আদিবাসী তো একমাত্র বাগান, মানে আদিবাসী তো আর কেউ না। মানে মণিপুরের যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, হ্যাঁ, এরা নিজেদেরকে ইহুদি মনে করে। একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়ে আরেকটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে দ্বারা যদি মানে ধর্ষণের শিকার হয়, এটার পানিশমেন্ট কি জানেন? পানিশমেন্টটা হচ্ছে একটা শুকর জরিমানা হিসেবে দিবে। শুকর দিলে বাস ক্ষমা, ধর্ষণের আর কোনো বিচার হবে না। ঢাকায় তো অনেকে চাঁদাবাজ বলে, যে বিষয়টা কিন্তু পাহাড়ের চাঁদাবাজ নিয়ে কেউ কথা বলে না। চাঁদাবাজি নিয়ে মারাত্মক রকমের চাঁদাবাজি পাহাড়ে। এটা বিয়ে করতে হলে চাঁদা দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাম, এটা আপনি মেঘ মোল্লার বসু বলেন, বড় একটা অংশই আপনার রয়ের এজেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোফোটক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব মোহাম্মদ জিয়াউল হক, আহ্বায়ক স্টুডেন্টস ফর সভরেন্টি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব জিয়াউল হককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জিয়াউল হক ভাই, আপনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিজমের সাথে জড়িত, বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনি একটি প্ল্যাটফর্ম গড়েছেন স্টুডেন্টস ফর সভরেন্টি। আমরা দেখেছি যে এটি বিভিন্ন সময় টিএসসি কিংবা রাজু ভাস্কর্যে আমরা আপনাদেরকে দাঁড়াতে দেখি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। একটু আপনাদের স্টুডেন্টস ফর সভরেন্টির গল্পটা শুনতে চাই, এবং আসলে কেন এই প্রতিষ্ঠানটা করলেন, এটার আসলে মোটো কী, ঠিক কী কী কারণে আপনারা এটা নিয়ে বিভিন্ন সময় দাঁড়ান, সেই গল্পগুলো শুনবো। পাশাপাশি আপনার জীবনের গল্প শুনতে চাই। আপনি একজন ছাত্রনেতা, আপনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। সব কিছু মিলিয়ে আমাদের আজকের একটা চমৎকার গল্প হবে আশা করছি। একটু শুরু করতে চাই আপনার ছোটোবেলা দিয়ে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর সদরেই। পড়াশোনা শুলপাড়া MKK হাই স্কুল, এরপরে কলেজ শরীয়তপুর সরকারি কলেজ, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে ভর্তি হই। তো অনার্স মাস্টার শেষ করে আবার LLB করি, কারণ হচ্ছে আইনজীবী হওয়ার একটা ইচ্ছা ছিল। অনার্সটা কোন সাবজেক্টে? অনার্স সোশ্যাল ওয়েলফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ওকে। তো যেহেতু লয়ার হওয়ার ইচ্ছা ছিল, পরবর্তীতে LLB আমি করি। এখন ইন্টার্ন লয়ার প্র্যাকটিস করতেছি। আচ্ছা আচ্ছা। কত সেশনে ছিলেন বিশ্ববিদ্যালয়ে? 12-13 সেশন। ওকে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আপনি এই যে বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত হয়ে পড়লেন, আপনি কি আসলে কোনো স্টুডেন্টস পলিটিক্সের সাথে ছিলেন? এখানে বিষয়টা হচ্ছে যে মানে এটা একটা ফ্যামিলি থেকে আমি অনেক কিছু শিখেছি। বিশেষ করে আমার আব্বুর কাছে অনেক কিছু শিখেছি। যে আব্বা এলাকার বিচার আচার করতেন, আব্বা দল নিরপেক্ষ ছিলেন, বাট আব্বার কাছে সব দলের মানুষ আসতেন। তো একটা ন্যায় নীতি বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এই জিনিসটা আসলে আমি ফ্যামিলি থেকে শিখেছি। আর আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা যদিও বিএনপি, বাট আব্বা বিএনপি ছিলেন না। আমাদের হোল বংশের ব্যাকগ্রাউন্ড বিএনপি করে সবাই, বাট আব্বা নিরপেক্ষ ছিলেন। তো এই যে মানে এটা কি এমন কি যে আমরা বিগত ফ্যাসিবাদী আমলে দেখেছি যে সবাই নিজেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী এই ধরনের বলে তারপরে হয়তো তিনি কোনো ভিন্ন বয়ান দিতেন, মানে এটা ডোন্ট মাইন্ড, এটা কি আসলে এমন কোনো কারণে বললেন কিনা? না, মানে এটা বলছি এই কারণে যে মানে জিনিসটা হচ্ছে যে একটা ট্যাগ আসছিল যে আওয়ামীকরণ করা হয়েছিল 15 জানুয়ারি, যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে আমাদের একটা সমস্যা তৈরি হয়, তখন যে আমি হচ্ছে আওয়ামী লীগের অমুকের ভাতিজা। আচ্ছা। তো যারা বলছে আসলে কেন বলছে জানি না। বিষয়টা হচ্ছে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা বিএনপি। ও আচ্ছা, মানে তারা বলতে চেয়েছিল যে আপনি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই আন্দোলনটা করছি। আচ্ছা, এইরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করছিল। মানে আপনার যে প্ল্যাটফর্ম, এই যে স্টুডেন্টস ফর সভরেন্টি, এটা কি আসলে মানে 5ই আগস্টের পরে গড়ে উঠেছে?
আনুষ্ঠানিকভাবে পরে, বাট আমাদের এই যে সার্বভৌমত্ব নিয়ে যে কাজগুলো আমরা করি বা স্টুডেন্টদের রাইটস নিয়ে যে কাজগুলো করি, এগুলো আগে থেকেই আমরা করি। একেবারে 2013-14 সাল থেকে আমরা এগুলোর সাথে জড়িত। বিশেষ করে ধরেন যখন ভিপি নূররা মুভমেন্ট শুরু করে, রাশেদ আমার বন্ধু, নূর আমার এক ব্যাচ জুনিয়র, আমার হলের ছোট ভাই। তো আমরা ওদের সাথে ছিলাম, আমরা একটু ভিন্নভাবে ছিলাম। মানে আমরা দেখা গেছে যে ওদেরকে যাতে এই মুভমেন্টটা যাতে কি বিপথে পরিচালনা করতে না পারে, আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা করেছি ওদেরকে সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটির মধ্যে। মানে তখন আসলে আপনারা কোন প্ল্যাটফর্মের? না, আমরা ওই সময় কোনো প্ল্যাটফর্মে ছিলাম না, আমরা জেনারেল স্টুডেন্ট হিসেবেই আমরা চেষ্টা করেছি যে নূর, রাশেদ বা আরও যারা ছিল, যেই মুভমেন্টগুলো ক্যাম্পাসে একটা ন্যায্য দাবি নিয়ে গড়ে উঠছিল, প্রত্যেকের সাথেই আমাদের একটা যোগাযোগ ছিল। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে? হ্যাঁ, সাধারণ শিক্ষার্থী ব্যানারে। কিন্তু আমরা তো দেখেছি যে এই মুহূর্তে বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে একটা অভিযোগ থাকে যে সাধারণ শিক্ষার্থী মানে হচ্ছে শিবির। আপনারা কি আসলে মানে সাধারণ শিক্ষার্থী ব্যানারে শিবিরের কোনো মানে পারপাস সার্ভ করতেন কিনা? না, এইটা হচ্ছে আসলে সাধারণ শিক্ষার্থী ব্যানার মানে শিবির, এটা আসলে 5 আগস্টের পরে এরকম একটা ট্যাগ চলে আসছে। এর আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আচ্ছা। তো এরপরে যেহেতু আসছে, আর আমরা আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে 5 আগস্টের আগের থেকে এই মুভমেন্টগুলোর সাথে জড়িত ছিলাম। সো আমাদেরকে শিবির ট্যাগ দেওয়ার কোনো আসলে কারণ নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি এই কারণে 5 আগস্টের পরে যাতে কেউ শিবির ট্যাগ দিতে না পারে, এই জন্য সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে আপনি আলাদা নামে একটা প্ল্যাটফর্ম করে ফেললেন, এমন কিছু? হ্যাঁ, এরকমই অনেকটা। না, আমরা ব্যানার আসলে এই প্ল্যাটফর্মটার একটা ভূমিকা ছিল, সেটা পটভূমি ছিল, সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে আপনি দেখবেন যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল প্রথম অবস্থায়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। এবং এই অস্থিতিশীলতা তৈরি হওয়ার পিছনে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার আসলে একটা শব্দ চয়ন, সেটা ভুলভাবে হোক বা উদ্দেশ্যমূলকভাবে, যেটাই হোক, একটা শব্দ চয়নের কারণে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি হয়। আচ্ছা। সেটা সেটা হচ্ছে আদিবাসী শব্দ। উনি তো 8ই আগস্ট দেশের সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার ক্ষমতা গ্রহণ করলেন। 25শে আগস্ট উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যেটা ছিল ওনার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ। ওই ভাষণের মধ্যে উনি একটা শব্দ উচ্চারণ করেন, আদিবাসী। ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বলে সম্বোধন করা হয়, যেটা আসলে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এইটা ইতিপূর্বে কখনোই করে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বা পাকিস্তান আমলে কেউ করে নাই। তো এইটা উনি করেছেন। এই শব্দটা আসলে আমাদেরকে মানে খুব অ্যাগ্রিভড করেছিল, যে আমরা জিনিসটা মার্ক করেছি যে উনি এটা কেন বলবেন, উনি কি ইচ্ছাকৃতভাবে বলেছেন নাকি না বুঝেই করেছেন। আচ্ছা। তখন আসলে আমাদের একটা টিম নাহিদের সাথে যোগাযোগ করে, মাহফুজের সাথে। আর এদিকে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম, আমরা ওই যে আবু বাকের মজুমদার আছে, যারা মানে সমন্বয়ক ছিল ওই মুহূর্তে, তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। না না, মানে উনি আদিবাসী শব্দটা ব্যবহারের ফলে এটা প্রথমে আপনাদের কাছে আঘাত মনে হলো কেন? মানে আপনারা কেন আসলে এটা নিয়ে খুব বেশি কনসার্ন হয়ে গেলেন? এটা নিয়ে আসলে আমরা আগে থেকেই কনসার্ন, গত 5-7 বছর যাবত আগে থেকেই কনসার্ন। কারণ হচ্ছে যে আদিবাসী শব্দটা একটা রাষ্ট্রবিরোধী শব্দ, এবং যারা বিচ্ছিন্নতাবাদী পাহাড়ের পার্বত্য চট্টগ্রামের, তারা স্বীকৃতি চায় আদিবাসী। যেমন আমাদের সংবিধানে কিন্তু আদিবাসী শব্দটা নাই, আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। যে যারা পাহাড়ের মানে বাঙালি ভিন্ন অন্য জাতি আছে, ছোট ছোট জাতি, তাদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। আচ্ছা। তো এই শব্দই সংবিধান আমাদেরকে দেখিয়ে যে তাদেরকে এইভাবে সম্বোধন করতে হবে। মানে সংবিধানে কি কোথাও আদিবাসী বলার নিষেধ আছে? নিষেধ নাই, কিন্তু সরকারের বিভিন্ন প্রজ্ঞাপনের মধ্যে নিষেধ আছে। সংবিধানে এই জিনিসটা বলা হয়েছে, তাদের পরিচয়টা তুলে ধরা হয়েছে, আদিবাসী হিসেবে পরিচয় তুলে ধরা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি। বাট সরকারি প্রজ্ঞাপনে আদিবাসীর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। আচ্ছা। এমনকি বিদেশিরা, আমেরিকা বা ইউরোপিয়ান যারা কমিশনার আছে, বিভিন্ন রাষ্ট্রদূত, তারা আদিবাসী বলতো, তাদেরকে সরাসরি নিষেধ করা হয়েছে বিভিন্ন প্রজ্ঞাপনের মধ্যে, যে কখনো এরা আদিবাসী না, আদিবাসী বলবেন না। কারণ বাংলাদেশের একমাত্র আদিবাসী বাঙালি। এই বাংলাদেশের আদিবাসী যদি বলি, যারা বাঙালি জনগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠী, এরাই হচ্ছে মানে আদিবাসী, এছাড়া আসলে কেউ আদিবাসী না। তারা প্রত্যেকেই, বাংলাদেশে যেই জাতিগোষ্ঠী আছে, প্রায় 50টার মতো জাতিগোষ্ঠী আছে, প্রত্যেকেই কেউ একসময় আপনার উদ্বাস্তু হিসেবে বাংলাদেশ এসছে। যেমন মিয়ানমার থেকে আসছে, আপনার ভারত থেকে আসছে, ত্রিপুরা থেকে আসছে, কম্বোডিয়া থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, চীন থেকে কেউ কেউ আসছে, আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে নিপীড়নের শিকার হয়ে উদ্বাস্তু হিসেবে একসময় এই বাংলাদেশে আসছিল, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। আচ্ছা। সময়ের পরিক্রমায় তাদেরকে ফিরে দেওয়া সম্ভব হয় নাই। যেমন রোহিঙ্গারা মিয়ানমার থেকে আসছে, দেখা গেছে 50 বছর যদি রোহিঙ্গারা থাকে, আমরা যদি ফিরিয়ে দিতে না পারি, তখন কি করবে দেশ? তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিবে, তাদেরকে আমরা যারা আছি বাংলাদেশি তাদের মতো সমান অধিকার দিয়ে দেবে। এছাড়া কিন্তু একটা জাতিকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা যায় না। একইভাবে এখন যারা উপজাতি আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, চাকমা, মারমা, যাদেরকে বলি না কেন,
তারা আসলে একসময় উদ্বাস্তু ছিল, শরণার্থী হিসেবে এই দেশে এসেছিল। তাদের মধ্যে অবশ্যই দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে উদ্বাস্তু বা শরণার্থী নিপীড়নের শিকার হয়ে আসছিল, আরেকটা গ্রুপ ছিল যারা নিপীড়ক হিসেবে এখানে আসছিল, যেমন দস্যুবৃত্তি করার জন্য, ডাকাতি করার জন্য। তো এখানে দেখছে যে এই জায়গাটা খুব সুন্দর, মানে থাকার মতো বা দস্যুবৃত্তি করার মতো একটা জায়গা, তারা আসলে এখানে থেকে গেছে। এখানে আবারও বলি দুইটা পার্ট, একটা হচ্ছে নিপীড়নের শিকার হয়ে উদ্বাস্তু হিসেবে আসছিল, আশ্রয় নিয়েছিল, আরেকটা হচ্ছে দস্যুবৃত্তি করার জন্য আসছিল। ঠিক আছে, মানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, হ্যাঁ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের মধ্যে দুইটা পার্ট, একটা দস্যুবৃত্তি করার জন্য আসছিল, দস্যুবৃত্তি করার জন্য বলতে দস্যুবৃত্তি করতে করতেই আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করেছিল। আর আরেকটা বার হচ্ছে এই যে দস্যু যারা ছিল, নিপীড়ক যারা ছিল, তাদের দ্বারা নিপীড়নের শিকার হয়ে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা তারা আমাদের পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল। তো আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, তো তাদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় নাই, ফলে বাংলাদেশ তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। এবং বাংলাদেশের থেকেই বলা হয় যে তারা, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে এই দেশের যারা বাঙালি বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাইকে একটা পরিচয়ে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে বাংলাদেশি। সবাই বাংলাদেশি, যেমন আমি একজন বাঙালি জাতিসত্তা হিসেবে, কিন্তু আমি বাংলাদেশি নাগরিক, মানে নাগরিক হিসেবে। একইভাবে একটা চাকমা, সে তার জাতিসত্তা চাকমা, বাট নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। মারমা একইভাবে তার জাতিসত্ত্ব মারমা বা তঞ্চঙ্গা, বাট সে বাংলাদেশি। এই যে বাংলাদেশি একটা জাতীয়তাবাদ, এটার মধ্যে সকল জাতিগোষ্ঠী চলে এসছে। সো এখানে হঠাৎ করে আদিবাসী শব্দটা কেন আসলো, কেন তারা আদিবাসী শিখিতে চায়? এই আদিবাসী মোড়কে মূলত তারা পাহাড়কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, ভারতের সাথে যুক্ত করতে চায়। সেটা কেমন? এখানে মানে এই যে আদিবাসী স্বীকৃতিরা, এটা মূলত তারা 2007 সালের পর থেকে চাচ্ছে। এর আগে কখনোই তারা আদিবাসী দাবি করে নাই। আদিবাসী যে দাবিটা, স্বীকৃতির দাবি, ওটা আসলে আসছে কতদিন আগে আনুমানিক? এটা 1600 সাল সর্বোচ্চ, 1600 সাল, 1700 সাল, 1800 সাল। আমি একটা হিসাব দিই, যেমন তারা কে কবে আসছে। যেমন চাকমাদের আদিনিবাস বা তারা যদি আদিবাসী বলতে চায়, সেটা মিয়ানমারের আদিবাসী। মিয়ানমারের চম্পকনগর নামে একটা জায়গা আছে, এই জায়গার তারা আদিবাসী। তারা কেউ দস্যুবৃত্তি করতে করতে আসছে, আবার কেউ হচ্ছে নিপীড়নের শিকার হয়ে আসছে। তাদের রোহিঙ্গাদের মতোই, রোহিঙ্গাদের মতো বলতে রোহিঙ্গারা তো নিপীড়কের ভূমিকায় আসে নাই, নিপীড়িত হয়ে আসছে। মানে একটা গ্রুপ, আপনি পাহাড়ে দেখবেন যে এখনো দস্যুবৃত্তি করে, চাঁদাবাজি করে। আপনি যাবেন সাজেকে, যদি সেনাবাহিনী না থাকে আপনি যাইতে পারবেন না, আপনাকে নিয়ে গুম করে নিয়ে যাবে, আপনার কাছে টাকা মানে মুক্তিপণ চাইবে। তো এই যে গ্রুপটা, এই গ্রুপটা আগেই ছিল, এই গ্রুপটা আগের থেকেই মিয়ানমার থেকে চলে আসছে আমাদের এখানে। সো একটা গ্রুপ হচ্ছে মানে নিপীড়নের শিকার হয়ে আসছে, আর একটা নিপীড়কের ভূমিকায় এখানে দস্যুবৃত্তি করতে করতে আসছে। তো চাকমা যারা, তারা মিয়ানমারের চম্পকনগর থেকে আসছে। এটা 1700-1100 সালে তারা প্রথম এখানে আসে। ত্রিপুরারা আসছে ভারত থেকে 15 শতকে, মারমারা মিয়ানমার থেকে আসছে 17 শতকে, তঞ্চঙ্গা যারা মিয়ানমার থেকে 1819 সালের দিকে আসছে, চাক যারা মায়ানমার থেকে 1800 শতকে আসছে। এইভাবে আসলে সর্বোচ্চ 15 শতক 16 শতক, এর ওই পাশে না। সো যাদের মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আদিবাসী কারা আসলে, আদিবাসীর সংজ্ঞাটা কি? আদিবাসী বলতে আদি বাসিন্দা বোঝায়, মানে যারা একটা ভূখণ্ডের আদি বাসিন্দা, প্রথম যে বাসিন্দাটা, তাদেরকে বলে আদিবাসী। এবং আদিবাসীর সংজ্ঞায় আমেরিকার যে নির্বিজ্ঞানের জনক মর্গান, সে বলছে যে আদিবাসী হচ্ছে তারা যাদের মানে শরণাতীত কাল থেকে যারা একটা জায়গায় বসবাস করে। শরণাতীত কাল অর্থাৎ যেই কালটা এত আগে তারা আসছে, যে সময়টা আসলে কারো কোনো হিস্ট্রিতে লেখা নাই। তো আমাদের এই বাংলাদেশে একমাত্র বাঙালিরা হচ্ছে হাজার হাজার বছর আগে বাঙালিদের আগমন, বাঙালি এখানে বসবাস করে আসছে। একমাত্র বাঙালির ইতিহাসটা শরণাতীত কাল। অন্য কোনো জাতিগোষ্ঠীর আসলে শরণাতীত কালটা তারা 1500 সাল, 1600 সাল, 1700 সাল এই সময়টার মধ্যে আসছে অভিবাসী হয়ে। তো আদিবাসী তো একমাত্র বাঙালি, মানে আদিবাসী তো আর কেউ না। সো আদিবাসী দাবিটা একটা হচ্ছে নির্বিজ্ঞান, মানে নৃতাত্ত্বিকভাবে একটা ঐতিহাসিক সত্যকে অস্বীকার করা। যদি মানে আমরা আদিবাসী স্বীকৃতি দেই উপজাতিদেরকে বা বলি, এটা আসলে একটা ইতিহাসকে অস্বীকার করা। 1, 2 নাম্বার একটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকে মানে প্রতিষ্ঠিত করতে আমি সহযোগিতা করলাম। সো আমরা আসলে আদিবাসী শব্দের বিরোধিতা করি। আচ্ছা, আদিবাসী শব্দটা আসলে রাষ্ট্রবিরোধী কীভাবে, এটা একটু জানা দরকার আমাদের। এই যে আদিবাসী বিরোধিতা করে এত কিছু হলো, 15 জানুয়ারি একটা বিরাট একটা সংঘর্ষ তৈরি হলো, বা একটা গ্রাফিতির মধ্যে আদিবাসী নিয়ে আসছে গভর্নমেন্ট, ওইটার বিরুদ্ধে আমরা কেন, মানে সংঘর্ষটা কোথায় হয়েছে? এটা এনসিডিবির সামনে, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে, মতিঝিল, ওই জায়গাটাই হয়েছে। মানে 15 জানুয়ারি 2025? হ্যাঁ, না 15 জানুয়ারি 2025। আচ্ছা, তো একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে আজকে কিন্তু
এনসিপির একজন নেতা অলিক মিরি সে পদত্যাগ করেছে। এবং আমি যেটা জানতে পেরেছি সে হচ্ছে এনসিপিকে প্রেশারাইজ করতেছিল যাতে পাহাড়ে যারা বিচ্ছিন্নতাবাদী, যারা এখন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত, এই বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে বিবৃতি দেওয়ার জন্য, কথা বলার জন্য এই অলিক মিরিরা চাপ দিচ্ছিল এনসিপিকে। আচ্ছা, তো এনসিপি যেহেতু নীরবে জায়গাটায়, এনসিপি একটা শিক্ষার্থীদের সংগঠন, বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের সংগঠন হিসেবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন হিসেবে তারা তো কখনোই বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে নিতে পারে না। সো অলিক মিরির কথা না শোনায় আসলে অলিক মিরি পদত্যাগ করেছে, অভিমান করে পদত্যাগ করেছে। আচ্ছা, তো আমরা এই জন্য এনসিপিকে স্বাগত জানাই যে অলিক মিরির মতো ভারতের যারা দালাল, যারা অ্যাকচুয়ালি ভারতের টাকা পয়সায় লালিত পালিত এবং ভারতীয় এজেন্ডা, আদিবাসী বা বিচ্ছিন্নতাবাদ লালন করে অন্তরের মধ্যে এবং কি প্রকাশ্যে বলে বেড়ায়, এই অলিক মিরিদের মতো ভারতীয় চরদের ফাঁদে পাড়া না দেওয়ায় আমরা আসলে এনসিপিকে স্বাগত জানাই। মানে আদিবাসী যারা বলছে নিজেদেরকে, পাহাড়ের যে সকল মানে অধিবাসী যারা রয়েছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা তো নিজেদেরকে আদিবাসী দাবি করে। এই দাবি করাটাকে আপনি আসলে ভারতীয় একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন? অবশ্যই অবশ্যই। মানে এটার কি কারণ? আচ্ছা, এটার কারণ হচ্ছে আপনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত নানান রকম একটা ষড়যন্ত্রে লিপ্ত, বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে। মানে এখানে দুইটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় আমি বলি। যেমন ভারত যদি ধরেন কখনো আক্রমণ করে বাংলাদেশে, ভারত কিন্তু বাংলাদেশের সাথে পারবে না, আসলে ওই ক্যাপাসিটি নাই ভারতের। বাট ভারত যেটা করে, অনেকে মানে একটা ইমোশনাল কথা বলতে পারবে না, মানে ওদের এত হিউজ ম্যান পাওয়ার, এত হচ্ছে অস্ত্র বা সকল দিক থেকে ওরা এগিয়ে, কিন্তু ওরা পারবে না। না, ওদের কিছু দুর্বল সাইড আছে, যেমন আপনার চিকেন নেক আছে। মানে ওরা যদি আমাদের এক পাশে আক্রমণ করে, বাট আমরা কিন্তু আরেক পাশে আক্রমণ করব। সো ওদের ওইখানে বিদ্রোহী গোষ্ঠী আছে। তো ওরা যেটা করে সেটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখে। এইটা দেখায়া ওরা হচ্ছে আমাদের সরকারে যেই থাকুক তাদের থেকে নানান ফায়দা হাসিল করে। ঠিক আছে, একটা পয়েন্ট আমি বলি, যেমন পাকিস্তানে তারা হামলা করছে কিছুদিন আগে, তো সেখানে পাকিস্তানের সাথে পারে নাই, কিন্তু মানে মারাত্মকভাবে তারা পরাজিত হয়েছে। তো তারা ভাবছিল পাকিস্তানকে মানে উল্টে ফেলবে, আসলে তো পারে না। সো বাংলাদেশকে যে হামলা করবে বা অন্য একটা দেশকে হামলা করবে আরেকটা দেশ, এটা কিন্তু এত সহজ বিষয় না। সেটা আমেরিকা হইলো যে অন্য একটা দেশের সাথে পারবে, বিষয়টা এত সহজ না। এখানে অনেক ফ্যাক্টর আছে। সো বিষয়টা হচ্ছে তারা এই জন্য বাংলাদেশকে কখনোই আঘাত করবে না, সাধারণভাবে আমরা বলতে পারি। এক্সেপশনাল হইতে পারে কিছু, বাট তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এমন একটা চেইন সৃষ্টি করছে, যেমন ইউপিডিএফ। পার্বত্য চট্টগ্রামে এখন যে ঝামেলাটা হচ্ছে, পুরোটা হচ্ছে ইউপিডিএফ এর কাজ, একটা সন্ত্রাসী সংগঠন, সশস্ত্র সংগঠন, বিচ্ছিন্নতাবাদী। এরপর জেএসএস, কিছুদিন আগে কিন্তু জেএসএস এর যে প্রতিষ্ঠাতা সন্তুল লার্মা, সে প্রায় 1 মাস ভারতে থেকে আসছে, মাসখানেক আগে হবে। ঠিক আছে, সো এই যে গ্রুপগুলা জেএসএস, ইউপিডিএফ, সশস্ত্র সংগঠন, এইগুলোর সাথে আসলে শুধু ভারত তো মেইন একটা তাদের একটা হাব, মিয়ানমারের সাথে তাদের যোগাযোগ আছে, মানে আরাকান আর্মির সাথে। অর্থাৎ তারা পার্বত্য চট্টগ্রামে অরিজিন এই জেএসএস, ইউপিডিএফ, বাট পৃষ্ঠপোষকতা করা হয় ভারত থেকে। একই সাথে আরাকান আর্মি যে সশস্ত্র গ্রুপগুলো আছে, এদের সাথেও তাদের একটা লিয়াজু আছে। মানে তারা একসাথেই, যেমন আরাকানে যে যুদ্ধটা হচ্ছে মিয়ানমার আর আরাকান রাজ্য, ওইখানে কিন্তু বাংলাদেশের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সশস্ত্র, এই ইউপিডিএফ বা জেএসএস, এরা কিন্তু ওইখানে গিয়ে যুদ্ধ করতেছে মিয়ানমারের বিরুদ্ধে। তাদের সাথে এরকম অলিখিত চুক্তি আছে যে আরাকান স্বাধীন করার জন্য মিয়ানমার সরকারের সাথে তারা যুদ্ধ করবে। আবার যখন প্রয়োজন হবে, যেমন বাংলাদেশ আর্মির সাথে তাদের যুদ্ধ করতে হবে পার্বত্য চট্টগ্রাম ছুটানোর জন্য, তখন আরাকান আর্মি আবার এখানে এসে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। মানে এখানে আসলে তাহলে এই পাহাড়ে যারা আছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা আসলে কাদের দাবার গুটি, ভারতের নাকি মিয়ানমারের? না, অবশ্যই ভারতের। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে কিন্তু আসলে সবাই কিন্তু বিচ্ছিন্নতাবাদী না। আচ্ছা, এখানে অধিকাংশ হচ্ছে সাধারণ, বাট বড় একটা অংশ আছে, বিশেষ করে যারা শিক্ষিত হচ্ছে দিন দিন। আপনি যেমনটা বললেন যে আসলে আরাকান আর্মির সাথে তারা মিয়ানমারের হয়ে যুদ্ধ করছে, জি। তো আবার এখন বলছেন যে মানে ভারতের পারপাস হচ্ছে তারা সার্ভ করছে। অবশ্যই ভারতের পারপাস সার্ভ করতেছে, কারণ ভারত হচ্ছে তাদের পৃষ্ঠপোষকতা করে। আচ্ছা, ভারত হচ্ছে পৃষ্ঠপোষকতা। আপনি দেখবেন যে মিয়ানমারের সরকার সে চীনপন্থী। ঠিক আছে, সো এখন যে একটা বিদ্রোহী গোষ্ঠী যখন করবে, যেমন আরাকান আর্মি, এই আরাকান আর্মিকে আমেরিকা নেওয়ার চেষ্টা করবে, ভারত এখান থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করবে। সো এখানে যখন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এই যে সন্ত্রাসী সংগঠন যারা আছে, ঠিক আছে, তাদের তো কিছু পার্সোনাল ইন্টারেস্ট থাকে। মানে আরাকান আর্মি কি আসলে মিয়ানমার সরকারের বিরুদ্ধে সংগ্রামটা করছে? সরকারের বিরুদ্ধে, এবং সরকার যেহেতু চীনপন্থী, সুতরাং বলা যায় যে আরাকান আর্মি ভারতের মদতপুষ্ট। ভারতের মদতপুষ্ট বলতে সাপোর্ট আছে, আমেরিকার সাপোর্ট আছে এখানে। এবং ভারতের সাপোর্ট নিয়ে হচ্ছে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা অংশ, তারা হচ্ছে আরাকান আর্মির হয়ে কাজ করছে।
না, এটা তাদের পার্সোনাল ইন্টারেস্ট হ্যাঁ। এবং ভারতের সাপোর্ট কিছু থাকতে পারে, বাট এই যে আমাদের এখানে ইউপিডিএফ বা জেএসএস যারা আছে, যে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো পাহাড়ে, আচ্ছা, ইউপিডিএফ মানেটা কি জানো? মানে ইউপিডিএফ মানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক একটা পার্টি আর কি, আচ্ছা আচ্ছা, পিপলস পার্টি, মানে এটাও কি বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্নতাবাদী একটা সংগঠন, ওকে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এবং এটার মাইকেল চাকমা আপনি হয়তো দেখবেন যে সে কিছুদিন আগে সরাসরি স্বায়ত্তশাসন চেয়েছে সরকারের কাছে, এবং গভর্নমেন্টের যেমন ঐক্যমত কমিশন আলী রিয়াজ সাহেব তারা মাইকেল চাকমার সাথে মিটিং করেছে, এবং ইউপিডিএফকে মাইকেল চাকমাটাকে এই একজন সেন্ট্রাল লিডার ইউপিডিএফ এর আচ্ছা একজন লিডার, আরেক বিচ্ছিন্নতাবাদী সে। ওখানে আসলে বড় লিডার তো মনে হয় সন্তু লারমা না, এখানে মানে জেএসএস যেটা, জেএসএস এর লিডার হচ্ছে সন্তু লারমা, ওকে। আর ইউপিডিএফ আরেকটা সংগঠন, এইটা এবং জেএসএস এর মধ্যে কিছু সমস্যা আছে আচ্ছা, দুজনের মধ্যে, বাট ঘুরে ফিরে পারপাসটা একটাই, মাইকেল হচ্ছে ইউপিডিএফ এর লিডার। ইউপিডিএফ এর লিডার, ওকে। সো যেহেতু তাদের মধ্যে একটু আদর্শিক কিছু দ্বন্দ্ব আছে, মানে দ্বন্দ্বটা হচ্ছে যেমন 1997 সালে যে শান্তি চুক্তি হয়েছে, এইটা করছে অ্যাকচুয়ালি জেএসএস বা সন্তু লারমা শেখ হাসিনার সাথে করছে, আর এই চুক্তিকে মানে না মেনে একটা বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে, ওই গোষ্ঠীটি মূলত ইউপিডিএফ, ঠিক আছে। তারা সরাসরি বিচ্ছিন্নতাবাদ চাইতো যে না, কোনো চুক্তিমুক্তি হবে না, আমরা বিচ্ছিন্ন করতে চাই, যে সশস্ত্র সংগ্রাম চলতেছে এটা চলবে, এইটা হচ্ছে ইউপিডিএফ। তো এই ইউপিডিএফ এর একজন নেতা হচ্ছে মাইকেল চাকমা, সে কিছুদিন আগে প্রকাশ্যেই বলছে যে আমরা স্বায়ত্তশাসন চাই। এবং ওরা যে সশস্ত্র সংগ্রামটা করছে, এটা কি আসলে মানে স্বায়ত্তশাসনের জন্য করতেছিল? না, তারা ইয়াটা করতে, মানে এখানে স্বায়ত্তশাসন হচ্ছে একটা ফার্স্ট পার্ট, স্বায়ত্তশাসন মানে ওদের মধ্যে কেউ চায় স্বায়ত্তশাসন, কেউ চায় পুরো পার্বত্য চট্টগ্রাম আলাদা হবে, এবং যারা স্বায়ত্তশাসন চায় এটা তার একটা মানে উপরের একটা খোলস, ওকে। এটা ফার্স্ট পার্ট। যখন স্বায়ত্তশাসন চাইবে, স্বায়ত্তশাসিত যে গভর্নমেন্ট থাকবে, সেই গভর্নমেন্ট যদি বলে এখানে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না, আইন অনুযায়ী কিন্তু সেনাবাহিনী থাকতে পারবে না, তো বাংলাদেশ সেনাবাহিনী যদি পাহাড়ে না থাকে তাহলে কিন্তু এটা স্বাধীন করে ফেলবো, ভারতই দখল করে নিয়ে যাবে, বর্ডার তো ভারতের সাথে, ভারত আরাকান আর্মি। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, যেমন ত্রিপুরা রাজা এই কয়েকদিন আগে বললো যে ভারত কেন হামলা মানে আক্রমণ করে না, ঠিক আছে। এখানে ত্রিপুরার কিছু বিচ্ছিন্নতাবাদী এবং পাহাড় আমাদের পার্বত্য চট্টগ্রামের, তারপর আরাকানের, মণিপুরের, এখানে জাতিসত্তা অনেকটা এক আছে, তো ভারতের মধ্যেও কিছু বিচ্ছিন্নতাবাদ আছে। আচ্ছা, ওরা আমাদের এরা, এখানে কয়েক মানে রকমের আসলে মানে চেইন আছে, কয়েক রকমের। কেউ কেউ চায় যে এখানে আলাদা একটা রাষ্ট্র হবে, এই যে মণিপুর, তারপরে ত্রিপুরা, ঠিক আছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম, আরাকান নিয়ে একটা রাষ্ট্র হবে, এবং এটা যেমন আমেরিকান এজেন্ডাকে, এখানে আমেরিকান এজেন্ডা হচ্ছে এই যে কয়েকটা রাজ্য নিয়ে, ভারতের 2-3টা রাজ্য, আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং আরাকানের সাথে চীন রাজ্য আছে, চীন যেটাকে বলে চীন রাজ্য, মিয়ানমারের কয়েকটা নিয়ে একটা মানে খ্রিস্টান স্টেট হবে, আমাদের জো খ্রিস্টান স্টেট মানে জো মানে জিউস, আচ্ছা, নামে খ্রিস্টান রাষ্ট্র কিন্তু কাজে হবে ইহুদিবাদী রাষ্ট্র। যেই কারণে তারা কিছু ন্যারেটিভ তৈরি করছে। ন্যারেটিভ কি, যে মিয়ানমারের ভারতের যেমন ত্রিপুরার কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারপরে আপনার মণিপুরের আছে কিছু জাতিসত্তা আছে, তাদেরকে ইসরায়েল কি করছে, ইসরায়েল বলছে যে অনেক আগে 12টা গোত্র ছিল ইহুদিদের, তো কয়েকটা গোত্র হারিয়ে যায়, এক গোত্রগুলোর মধ্যে একটা হচ্ছে এই মণিপুরে বাস করে, আরেকটা গোত্র হচ্ছে এই ত্রিপুরায় বাস করে, মিজোরামে বাস করে। তো আপনি দেখবেন যে ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে, এখানে কিন্তু মণিপুর থেকে অনেক ভারতীয় ইসরায়েলে গিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কারণ তারা মনে করে যে ওই যে ইসরায়েলের হারিয়ে যাওয়া যে গোত্রগুলো আছে, এই গোত্রগুলাই হচ্ছে ওরাও এক ধরনের ইহুদি, মানে মণিপুরের যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, হ্যাঁ, এরা নিজেদেরকে ইহুদি মনে করে। এটা তারা মনে করতো না, এটা হচ্ছে একটা ইহুদিবাদী একটা মানে হিস্ট্রি তৈরি করে তো ইহুদিরা, মানে যারা একটা ন্যারেটিভ দাঁড় করেছে যাতে করে এই ধরনের পৃথিবীতে এদেরকে পিক করা যায়, ইহুদিরা তো সংখ্যায় কম, মানে ওদেরকে যাতে পিক করা যায়, অলরেডি পিক করে ফেলছে, এবং এটাকে অনেকে মানে ট্রু হিস্ট্রি বলে প্রচারও করে, দেখছি আসলে এটা ট্রু না, জিনিস ওরা এরকম ন্যারেটিভ দাঁড় করায়। মানে আমি যদি বাংলা সাহিত্য নিয়ে কথা বলি, আপনি বুঝবেন যে আমাদের বাংলা সাহিত্যটাকে কিভাবে হিন্দু সাহিত্য করে ফেললো, ব্রিটিশরা করছে, যারা করছে ওরাও অ্যাকচুয়ালি মানে ইহুদিবাদী ছিল। এবং আজকে যদি আপনি বাংলা সাহিত্য পড়েন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে যারা পড়ে, ওরা মনে করবে যে বাংলা ভাষায় মানে মুসলমানদের কোনো আসলে ভূমিকা নাই, বাংলা সাহিত্য মনে হয় মুসলমানদের না, বা বাংলা ভাষাটা মুসলমানদের না, এটা হিন্দুদের, এরকমই কিন্তু মনে করবে। বাংলা বানান রীতি থেকে শুরু করে সব কিছু, বাংলা ব্যাকরণ, এটা হিন্দুয়ানি ভাব আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু
আপনার এই যে ব্রিটিশরা আসার পরে একটা ন্যারেটিভ তৈরি করে তারা এই জিনিসটা বিল্ড আপ করেছে। আগে কিন্তু বাংলা ভাষাটা এরকম ছিল না, আচ্ছা বাংলার সাহিত্যটা এরকম ছিল না, হিস্ট্রিটা ভিন্ন টাইপের ছিল, পুরো জিনিসটাকে নষ্ট করা হয়েছে। আরেকটা পয়েন্ট একটু বলি, আসলে অনেক হিস্ট্রি তো মাথায় চলে আসে, যেমন পাকিস্তান কেন বাংলা ভাষার বিরোধিতা করলো। পাকিস্তান কিন্তু জানতো বাংলা ভাষাটা হিন্দুদের ভাষা না, এইটা এই অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষা ছিল, হিন্দুদের না। তো পাকিস্তান ভাবছে যে এটা বাংলা ভাষাটা যেহেতু নষ্ট করে দিছে সংস্কৃতের মাধ্যমে, তো এটাকে আসলে উদ্ধার করা সম্ভব না, সো বাংলা ভাষাটা আসলে আমরা রাষ্ট্রভাষা উর্দুই করি। তাদের চিন্তা, কিন্তু তাদের উচিত ছিল বাংলা ভাষাটা এই অঞ্চলের মানুষের, সাধারণ মানুষের ভাষা। এইখানে যে সংস্কৃত ভাষা যে আগ্রাসনটা চালানো হয়েছিল এইটা উঠাই দেওয়া উচিত। এটা উঠাই দিলে আরবি ফার্সি কেন্দ্রিক যে বাংলা ভাষার মানে ডেভেলপমেন্টটা হয়েছে কিন্তু আরবি ফার্সি কেন্দ্রিক, আরবি ফার্সিতে আগে যেরকম ছিল এরকম ফিরাই নিয়ে আসা উচিত ছিল তাদের, এটা তারা আসলে করে নাই। এটা হচ্ছে ফ্যাক্ট। সো মানে ইসরায়েলিরা এরকম অনেক ন্যারেটিভ তৈরি করে, তারা ন্যারেটিভ তৈরি করেছে যে মণিপুর বা মিজোরামের এমনকি আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক আছে যারা হচ্ছে ইহুদি, অ্যাকচুয়ালি তাদের হারিয়ে যাওয়া 12টা গোত্রর একটা গোত্র। সো তাদের অনেকেই এখন ইসরায়েলিকে যুদ্ধ করতেছে ফিলিস্তিনের বিরুদ্ধে। আচ্ছা, এই ন্যারেটিভগুলো কি মানে অনলাইনে পাওয়া যায় বা কোনো বই পুস্তকে পাওয়া যায়? পাবেন, কিছু কিছু পাবেন অনলাইনে, কিছু কিছু পাবেন, মানে পাওয়া যাবে। এটা ওদের মধ্যে স্প্রেড আউট কিভাবে হচ্ছে এই ন্যারেটিভটা, নাকি বংশানুক্রমে আসলে এটা হচ্ছে মিশনারি কাজ করে, তো খ্রিস্টান মিশনারি। তা আপনি খ্রিস্টানদের মধ্যে যদি আপনি বলেন, মানে খ্রিস্টানরা ইহুদিদের পক্ষে হয়ে কাজ করছে। এটা হচ্ছে খ্রিস্টান, যেমন ইসলামের মধ্যে অনেক গ্রুপ হয়ে গেছে না, যেমন সুন্নি, ওহাবি, তারপর কাদিয়ানি, এটা সেটা অনেক কিছু তো হয়েছে। তো খ্রিস্টান ধর্মকে কিন্তু টুকরো টুকরো করে দিছে ইহুদিরা, শেষ করে দিছে। খ্রিস্টান ধর্মে অর্থোডক্স আছে, প্রোটেস্ট্যান্ট আছে, বা আরও অনেকে আছে, যেমন প্রোটেস্ট্যান্ট নামে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, অ্যাকচুয়ালি কাজে পুরো তারা ইহুদি। আচ্ছা, ঠিক আছে, এখানে অনেক ফ্যাক্ট আছে, যেমন আপনি অর্থোডক্স খ্রিস্টান, যেমন রাশিয়ার পুতিনরা অর্থোডক্স খ্রিস্টান। আপনি দেখবেন ইসরায়েল ইহুদি প্রশ্নে, ধরেন মানে ইহুদি এবং মুসলমানদের সাথে দ্বন্দ্ব হচ্ছে, ইহুদি এবং মুসলমান, তো অর্থোডক্সটা কার পক্ষ নেবে? ইহুদির পক্ষে না, অর্থোডক্সটা সাধারণত নিরপেক্ষ থাকবে অথবা মুসলমানদের পক্ষ নেবে। আচ্ছা, বাট মানে প্রোটেস্ট্যান্ট যারা আছে এরা সবসময় ইহুদির পক্ষ নেবে। মানে এখানে অনেক ফ্যাকশন আছে। আচ্ছা, ফ্যাকশন আছে। তো মানে খ্রিস্টান মিশনারি যারা, এদের মধ্যে যারা প্রোটেস্ট্যান্ট টাইপের আছে, বা আরও কয়েকটা ফ্যাকশন আছে আর কি, ঠিক আছে, যেমন ট্রাম্পরা আছে এরকম, ওরা সবসময় ইহুদিদের পক্ষে কাজ করবে। আচ্ছা, এখন আমেরিকার যেই আপনি ইয়াটা বললেন যে আসলে আমেরিকা আমাদের পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে চাচ্ছে কারণ ওরা এখানে একটা রাজ্য করতে চায়। হ্যাঁ, ওদের একটা জো খ্রিস্টান স্টেট করার চিন্তা আছে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের মিজোরাম, মণিপুর আর আরাকান স্টেট, এই কয়েকটা নিয়ে। এটা কি যে প্রোটেস্ট্যান্ট যে খ্রিস্টান ওরা চায় এটা? অনেকটা এরকম আর অনেকগুলো গ্রুপ আছে, বাট মূল হচ্ছে ইহুদিবাদী। একজন মুসলমানও ইহুদিবাদী হইতে পারে। ইহুদি আর ইহুদিবাদী দুটো জিনিস পার্থক্য আছে। ইহুদি মানে তো একটা ধর্ম, ইহুদি ধর্ম অনুযায়ী অন্য কেউ ইহুদি ধর্মে যাইতে পারবে না, মানে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না। যেমন একজন মুসলিম চাইলে অন্য ধর্ম গ্রহণ করতে পারে, বা একটা হিন্দু মুসলমান হইতে পারে, কিন্তু ইহুদি কিন্তু অন্য কেউ হইতে পারে না। ওরা ইহুদি বানায় না, বাট ইহুদিবাদী বানায় ফেলে, যেটাকে জায়নিস্ট বলে ইংলিশে। আচ্ছা আচ্ছা, মানে ইহুদি ধর্ম গ্রহণ করা যায় না। ওকে, এটা হচ্ছে ওদের কিছু আকীদা, বিশ্বাস আছে। তো একজন মুসলিম নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মানে একজন যেমন আপনার হচ্ছে কালেমা পড়লো তখন সে মুসলমান হয়ে গেল, এভাবে কি ইহুদি হওয়া যায় না? না, ইহুদি হওয়া যায় না। মানে কেউ যদি ইহুদি ধর্মকে পছন্দ করে তাহলে সে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না, সে শুধু ইহুদিবাদী হতে পারবে। ইহুদিবাদী হতে পারবে, একটা লেভেল পর্যন্ত যাইতে পারবে। আচ্ছা, মানে যেমন ব্রাহ্মণ বা ইয়াটিয়া যেই ফ্যাকশনগুলো আছে হিন্দু ধর্মে, ব্রাহ্মণ তো হতে পারবে না। হ্যাঁ, ক্ষত্রিয়, একজন ক্ষত্রিয় তো ব্রাহ্মণ হতে পারবে না। তো বিষয়টা হচ্ছে যে ইহুদি হতে পারবে না, সে ইহুদিবাদী একটা লেভেলে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখন আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল অবস্থা, ইনফ্যাক্ট আমরা যখন আসলে প্রোগ্রামটা রেকর্ড করছি সেই মুহূর্তে আমরা খাগড়াছড়িতে দেখেছি যে একটা বড় রকমের সহিংসতা। এই সহিংসতাটার আসলে মানে কি কারণে সহিংসতাটা হইলো, বা এটার রেজাল্ট আসলে আলটিমেটলি কি হইতে পারে? এইটা আসলে মানে সেম সহিংসতাটা গত বছর সেপ্টেম্বর মাসে হয়েছে। আচ্ছা, আপনাকে ধারাবাহিক এটা বুঝতে হবে। গতবার আইএসপিআর থেকে একটা বিবৃতি দিয়েছে, আপনি একটু মনোযোগ সহকারে এই বিবৃতিটা সবার পড়া উচিত, খুব মানে ইম্পর্টেন্ট একটা বিবৃতি। আচ্ছা, আর আমাদের অবজারভেশন হচ্ছে যে আপনার এটা গত বছর সেপ্টেম্বরে, ঠিক আছে, আজকে হচ্ছে 29 তারিখ বা 28 তারিখ, তাই না? 29 তারিখ। আচ্ছা, গত বছরেও এই যে 25 তারিখ, 26, 27, 29, 30 এই সময় একই সময় পাহাড় উত্তপ্ত ছিল, কারণ হচ্ছে জাতিসংঘে অধিবেশন চলে এই সময়টায়। আচ্ছা, তো গত বছর
এই অধিবেশনের সময় তারা এই মামুন নামে একটা বাঙালিকে হত্যা করে এবং এটা নিয়ে বিরাট অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, একসাথে আদিবাসী সমস্যা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। সেম এখনও ডক্টর ইউনূস কিন্তু জাতিসংঘে আছে বা আমেরিকায় আছে, ঠিক আছে। তো একটা জাতিসংঘের অধিবেশন চলাকালে ওরা এই জিনিসটা করে সাধারণত। তো ওইটা ধারাবাহিকতায় এই ইউপিডিএফ যেটা বললাম একটা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন, ত্রিদেশীয় সন্ত্রাসী সংগঠন, তারা বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পৃষ্ঠপোষকতা করা হয় ভারত থেকে। আচ্ছা, তো এরা এই কাজটা করতেছে একটা ধর্ষণকে কেন্দ্র করে, মানে পাহাড়কে অস্থিতিশীল করা। চাইলেই তো আর তারা পাহাড় বিচ্ছিন্ন করতে পারে না, বাট একটা স্টেজে নিয়ে যাওয়া, যেমন আদিবাসী স্বীকৃতি নিয়ে নিল এটার মাধ্যমে। আদিবাসী স্বীকৃতি নেওয়া মানে আপনার সর্বোচ্চ 10 বছর 20 বছরের মধ্যে মানে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা, সো এইটার পিছনে মূলত ইউপিডিএফ কাজ করতেছে। এখন কতটা ধর্ষণ যদি হয়, ধর্ষণে তো অবশ্যই বিচার হতে হবে, এবং এই ধর্ষণ হওয়ার কারণও হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে আইন বা বিধিবিধান, এবং সারা দেশের একরকম বিধিবিধান, পার্বত্য চট্টগ্রাম আরেক রকম বিধিবিধান। এই পার্থক্যের কারণে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী মেয়ে যারা আছে তারা অধিক পরিমাণ ধর্ষণের শিকার হয়। কারণ কি? কারণটা আমি বলি। যেমন একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়ে আরেকটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে দ্বারা যদি মানে ধর্ষণের শিকার হয়, এটার পানিশমেন্ট কি জানেন? পানিশমেন্টটা হচ্ছে একটা শূকর, যেটাকে গ্রাম্য ভাষায় শুয়োর বলে। একটা শূকর মানে এইটার জরিমানা হিসেবে দিবে। শূকর দিলে বাস ক্ষমা, ধর্ষণের আর কোনো বিচার হবে না। মানে যদি ওরা আপোষে ধর্ষণ করে, মানে আপোষে বলতে হচ্ছে মানে একটা গোষ্ঠী যদি আরেকটা গোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যদি ধর্ষণটা হয়, না মিউচুয়াল কোনো ইয়া না, ধর্ষণ করবে, মানে ধর্ষণের কথাই বলছি। মানে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি আরেকটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাউকে হচ্ছে ধর্ষণ করে, তাহলে একটা শূকর দিলে সেটা, এটার পানিশমেন্টটা হচ্ছে এলাকাবাসী বুঝবে কি, জরিমানাটা কি, শূকর দিলেই এটা মানে ওদের একটা লোকাল প্রথা, তাদের ট্রেডিশন, যে শূকর দিলে এই ধর্ষণের। এটা কি সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মোটামুটি তাদের ওইখানে প্রচলিত জিনিসটা। এই শূকরটা কি করবে, মানে দান করবে কোথাও নাকি জবাই করবে? বা এটা জবাই করে সবাইকে খাওয়াই দিবে, জবাই করে শূকরের গোস্ত খাওয়াই দিবে সবাইকে, বাস এটা মাফ হয়ে গেল। আর যদি শূকরটা দিতে না পারে তখন তারা বলে 50,000 টাকা দিতে হবে। তো কেউ 10,000 দেয়, কেউ 20,000 দেয়। মাত্র 50,000? হ্যাঁ। এই অ্যামাউন্টটা কবে নির্ধারণ হয়েছে আনুমানিক? এইটা আসলে মানে দীর্ঘদিন যাবত ওদের মধ্যে এই জিনিসটা প্রচলিত, দীর্ঘদিন যাবত প্রচলিত। আগে 50,000 হলে তো ঠিক আছে, কিন্তু এখন তো 50,000 দাম নাই, দাম নাই না। এটা তো 50,000 বলে, কিন্তু দেয় 5,000, 10,000, 20,000 দেওয়ার পর এটা শেষ। এখন আমি বলতেছি যে ধর্ষণ যে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, এটা দোষ দেয় সেনাবাহিনীকে বা বাঙালিকে। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। মানে সমতলের যারা মানুষ, সারা বাংলাদেশের মানুষকে ভুল মেসেজ দেয় তারা। মূলত ধর্ষণটা হয় এখানে এই মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীতে যে লোকাল প্রথা আছে, এই প্রথার কারণে। এবং বাংলাদেশের যে সাংবিধানিক আইন আছে, এই আইনটা পার্বত্য চট্টগ্রামে সব ক্ষেত্রে চলে না। ওদের লোকাল কিছু ট্র্যাডিশন, ওদের লোকাল কিছু আইন আছে, রেগুলেশন আছে। এইগুলোর কারণে ওই জায়গাটা অপরাধপ্রবণ একটা এলাকা বা স্পর্শকাতর একটা এলাকা হয়ে আছে। প্লাস এই যে ধর্ষণ, চাঁদাবাজি, এই জিনিসগুলো ঘটতেছে, এটা ওদের কারণে। এটা কিন্তু সেনাবাহিনী বা বাঙালিদের কারণে না, ওদের এই প্রথা স্বাভাবিক। দেখেন ইউপিডিএফ একটা সন্ত্রাসী সংগঠন, কিন্তু এই যে টাকা দিয়ে ধর্ষণের শাস্তি, মানে টাকা দিয়ে আমি মানে 50,000 কেন, এটা 50 লাখ বা 50 কোটি হইলো, এইটা আসলে কোত্থেকে করলো ওরা? এইটা ওদের ট্রেডিশন আর কি। ওরা তো এই জিনিসটা ওরা একটা ট্রেডিশন হিসেবে নিয়ে নিছে। তাহলে মানে যাদের হাতে টাকা আছে ওরা তো দেখা যাবে যে এই অপকর্ম করতেই থাকবে। হ্যাঁ, এই যে ইউপিডিএফ, জেএসএস, অস্ত্রধারী যারা, হ্যাঁ, ওরা তো অহরহ ধর্ষণ করতেছে মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যেসব মেয়ে আছে তাদেরকে ধর্ষণ করতেছে, ব্যবহার করতেছে, এবং সাধারণ উপজাতিদের তারা জিম্মি করে রাখছে, কেউ কথা বলতে পারে না। আপনাকে একটা উদাহরণ দেই, যেমন একটা বাঙালি ছেলের সাথে যদি একটা উপজাতি মেয়ে কখনো কথা বলে, প্রতিবেশী কথা বলতেই পারে, তাই না? তো এখন যদি কথা বলে কখনো, ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েটাকে যদি দেখে এই জেএসএস বা ইউপিডিএফ এর কে বাঙালি ছেলের সাথে কথা বলছে, তাকে ধরে নিয়ে প্রথমে গ্যাং রেপ করবে, গণধর্ষণ করবে। মাই গড। সো এখানে অনেক অনেক জিনিস আছে। আর এটার বিচার কি, যে গ্যাংরেপ যে করলো বা একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে, কি শুধু মানে একজন বাংলাদেশি একটা নাগরিকের সাথে সে কেন কথা বললো? একজন বাঙালি ছেলের সাথে, বাঙালি ছেলে। কিন্তু ওখানকার যে সকল ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা করতে আসতে দেখি ঢাকায় বা বিভিন্ন জায়গায়, তো এরা তো আসলে বাঙালি ছেলেদের সাথে মিশতেছে না। ঢাকার এনভায়রনমেন্ট একটু ভিন্ন। ঢাকায় চাইলেই কি ইউপিডিএফ আইসা সন্ত্রাসীপনা করতে পারবে? মানে ওরা যখন গ্রামে যায় তখন কি ওরা কি টার্গেটেড থাকে? যদি ওরা মানে করে, যে টার্গেট করে যে হ্যাঁ এই মেয়েটা একটু বেশি করতেছে, তখন তো টার্গেটে পড়বেই, স্বাভাবিক।
আচ্ছা আচ্ছা। আপনাকে আমি বলি, যেমন ডাকসু নির্বাচন যে হইলো, তো ডাকসুর কেউ কেউ তো বাঙালিদের সাথে মিশতেছে, কথা বলতেছে। হ্যাঁ, ডাকসুতে যারা নির্বাচিত হলো, যেমন আমি যদি নাম ধরে বলি সর্বমিত্র চাকমা বলি অথবা হেমা চাকমা, ওরা তো ডাকসুতে অলরেডি ইলেক্টেড। তো ওরা তো আসলে ডাকসুর প্যানেলে অন্যান্য যারা আছে ওরা তো বাঙালি ছেলে পেলে, তো এই কারণে কি ওরা আসলে সেখানে পাহাড়ি? ওরা না, এটা হচ্ছে স্থানীয় যারা আছে, যেমন ওই পাহাড়ের মধ্যে যারা আছে, পাহাড়ের মধ্যে, তো ওদের হচ্ছে যদি মানে একটা উপজাতি মেয়ে, সে কোনো বাঙালি ছেলের সাথে কথা বলতে পারবে না, চলতে পারবে না। এমনকি শুধু মেয়ে না, ছেলেরাও, উপজাতি যে ছেলে আছে, সাধারণ উপজাতি যারা নিজেদেরকে বাংলাদেশি মনে করে, ঠিক আছে, বিচ্ছিন্নতাবাদী না, তারাও আসলে বাঙালিদের সাথে ওইভাবে চলাফেরা করতে পারে না। এমনকি ঢাকার মধ্যেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আমি দেখছি যে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ওরা আসলে এই যে ইউপিডিএফ বা এই যে জেএসএস, এদের সন্ত্রাসীপনার বিরুদ্ধে, বাট ওরা আসলে মুখ খুলতে পারে না, কথা বলতে পারে না। এমনকি একজন বাঙালির সাথে, মানে পাহাড়ের বাঙালি, যে পাহাড়ের যে বাঙালি আর কি, তার সাথে মিশবে, কথা বলবে, এটা কিন্তু ওদের টার্গেট হচ্ছে এটা ইউপিডিএফ বা জেএসএস যদি ফলো করে, তাহলে ওদের জন্য মারাত্মক হুমকি হয়ে যেতে পারে জিনিসটা, যে ওরা আবার বাংলাদেশি হয়ে গেল কিনা, সেন্সটা এরকম যে ওরা বাংলাদেশি হয়ে গেল কিনা আবার। ঠিক আছে, সো এরকম মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে আপনি দেখবেন, এই যে কয়েকদিন আগে তো একটা মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, 2 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, নামটা যেন কি, আমি স্ক্রিনশটও রাখছি, যে সে বলছে তো যে কয়েকটা সন্ত্রাসী সংগঠনের কারণে আমরা জিম্মি হয়ে আছি। আচ্ছা, ঠিক আছে, সে ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে মেন করে বলছে যে কয়েকটা ইউপিডিএফ, জেএস, এদের কথাই বলছে যে এদের কারণে আমরা জিম্মি হয়ে আছি, যে আজকে এটা কি একটা অবস্থা, পাহাড়ের মধ্যে অস্থিতিশীল অবস্থা। সো এই সন্ত্রাসী সংগঠনগুলোর হাতে আসলে পুরো পার্বত্য চট্টগ্রামের বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা সবাই জিম্মি। অধিকাংশ লোক শান্তি চায়, বাট এই যে জেএসএস বা বিশেষ করে এই মুহূর্তে অ্যাক্টিভ হচ্ছে বেশি আপনার ইউপিডিএফ। ঠিক আছে, আরেকটা লোক অ্যাক্টিভ আছে, যেমন আপনার দেবাশিস রায়, চাকমা রাজা, তার ওয়াইফ ইয়ানিয়ান, নাম হচ্ছে ইয়ানিয়ান, সেও এইগুলোর সাথে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি এই অস্থিতিশীলতার পিছনে তিনিও জড়িত। সো এই যে কিছু ব্যক্তি বা কিছু মানে আপনার সংগঠন সশস্ত্র, এরা হচ্ছে পুরো পাহাড়টাকে সবসময় উত্তপ্ত রাখে, এবং এরা প্রত্যেকেই ভারতীয় পৃষ্ঠপোষকতায় চলে, ফান্ডিং ভারত থেকে। ঠিক আছে, এদের সাথে কিছু পশ্চিমা লিয়াজও আছে, বাট এটা ভারতের মাধ্যমে, কিছু এনজিও, এটা ভারতের মাধ্যমে কিছু, এবং কিছু এনজিওর মাধ্যমে পশ্চিমা কিছু মানে ইয়াও আছে, বাট সশস্ত্র যে কার্যক্রমগুলো পুরোটাই ভারত থেকে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে পাহাড়ের যে নাগরিকরা আছে এখানে, তো আপনি যেমনটা বললেন যে 2টা শ্রেণী আছে, একটা হলো সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর একটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী যারা। তো সেখানে মানে বাংলাদেশ সরকার আসলে সাধারণ যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদেরকে তো নিজেদের সার্ভিসের আওতায় নিয়ে এসছে অলরেডি, কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী যারা রয়েছে এদেরকে কি প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নেয় না? না, আসলে কোনো ব্যবস্থা তো নেয়ই নাই, বরং বিচ্ছিন্নতাবাদীদের সুযোগ করে দেওয়া হয়েছে, যেমন সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। যেমন 1997 সালে যে চুক্তি করলো জেএসএস এর সাথে, সন্তুল লারমার সাথে শেখ হাসিনা করছে, এই চুক্তিটার মাধ্যমে মানে কি বলবো, একটা গাদ্দারি চুক্তি এটাকে বলতে পারি আমরা, বাংলাদেশের সাথে, দেশের সার্বভৌমত্বের সাথে একটা গাদ্দারি। যেমন শেখ হাসিনার আমলে, গত আমলে 200 প্রায় 250 মতো, কিছু কম বেশি 250 সেনাবাহিনীর ক্যাম্প শেখ হাসিনা উইথড্র করছে ওখান থেকে। তো ওখানে এমনিতেই প্রচুর বিচ্ছিন্নতাবাদী আছে, ভারতের সাথে মানে সীমানা আছে, মিয়ানমারের সাথে সীমানা আছে। তো যেই এলাকাগুলো সীমান্ত এলাকা বা দুর্গম এলাকা, ওইখানে তো মানে নিরাপত্তা বাহিনী থাকবে, সার্বভৌমত্ব যারা রক্ষা করে, আপনার বিজিবি বলেন বা আর্মি বলেন, তারা তো থাকবে, এটা স্বাভাবিক জিনিস, তাই না? সো এখন উপজাতিদের কথায় সেনাবাহিনী নিয়ে আসতে হবে, বিচ্ছিন্নতাবাদী বলতে সেনা শাসন বিদায় নাও, সেনাবাহিনী পাহাড় থেকে চলে যাও, মানে বিচ্ছিন্নতাবাদীর কথায় তো সেনাবাহিনী চলে আসতে পারে না। ওই জায়গাটা আমাদের মিয়ানমারের সাথে সীমানা আছে, ভারতের সাথে সীমানা আছে, সো এখানে এমনিতেই আমাদের সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট। আরেকদিকে হচ্ছে ওই জায়গাটা খুবই দুর্গম এলাকা, মানে আপনি বললাম তো, আপনি একজন যদি সাজেকে যান বা বিভিন্ন জায়গায় যান, আপনি আর্মির প্রোটোকল ছাড়া যেতে পারবেন না, আপনাকে সন্ত্রাসীরা নিয়ে যাবে গুম করে, এবং ওইখানে প্রচুর চাঁদাবাজি হয়। আপনার প্রায় 500 কোটি টাকারও বেশি চাঁদাবাজি হয়, এই যে ইউপিডিএফ, জেএসএস, তারা চাঁদাবাজিগুলো করে। এবং ধরুন ওইখান থেকে যে কাঠ আসে, এটা চাঁদাবাজিটা করে কাদের মাধ্যমে, কাদের থেকে? যারা হচ্ছে ওখানে পর্যটক, যারা না পর্যটক না, ওখানে হোটেল বলেন, শহরের মধ্যেই হোটেল, ব্যবসায়ী,
বাঙালি বলেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের থেকেও তারা চাঁদাবাজি করে, তারা স্লিপ ধরায় দেওয়া যায় যে এত টাকা চাঁদা দিতে হবে। যদি কেউ চাঁদা না দেয়, ধরেন আপনি একটা মালামাল আনবেন পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকায়, আপনার মাল আটকায় দিবে। ওদের একটা চেইন তৈরি হয়ে গেছে, নেটওয়ার্ক চাঁদাবাজি করার। মানে যদি যারা চাঁদাটা দিবে ইয়া দিয়ে দেয়, সামনে ধরবে চাঁদা, তখন স্লিপ দেখালে ছেড়ে দেয়। আচ্ছা, ঠিক আছে। আর স্লিপ দেখাতে না পারলে তখন গাড়ি আটকায় দেবে, নিয়ে যাবে, ওই ইয়া সহ নিয়ে যাবে, লোকজন সহ গুম করে ফেলবে। তো মারাত্মক রকমের। আর ঢাকায় তো অনেকে চাঁদাবাজ বলে, যে বিষয়টা কিন্তু পাহাড়ের চাঁদাবাজ নিয়ে কেউ কথা বলে না। চাঁদাবাজি নিয়ে মারাত্মক রকমের চাঁদাবাজি পাহাড়ে। এটা বিয়ে করতে হলে চাঁদা দিতে হয়। এমনকি একটা বাঙালি ছেলে যদি মুসলমানি করানো হয়, মুসলমানি ওইখানে উড়ো চিঠি আসে চাঁদা দিতে হবে। মুসলমানি করাতে হলে চাঁদাটা দিতে হয় এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে, যারা বিচ্ছিন্নতাবাদী। সো পাহাড়ের অবস্থা কিন্তু মারাত্মক রকমের। মানুষ বলে একটা, করে আর একটা। আমি আপনাকে একটা পার্থক্য দেখাই, যে বলে যে আপনার পাহাড়ে আপনার মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিপীড়নের শিকার, অধিকার বঞ্চিত, এটা কিন্তু তারা বলে। দেখেন, পার্বত্য চট্টগ্রামে একই জায়গায় একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকে, একজন বাঙালিও থাকে। তো ওই জায়গায় আসলে বাঙালি কি ফ্যাসিলিটিস পায়? কোনো ফ্যাসিলিটিস পায় না, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সব ধরনের ফ্যাসিলিটিস পায়। আপনি পার্বত্য একটা মন্ত্রণালয় আছে, কোটা আছে, প্রত্যেকটা জায়গায় তাদের কোটা, কিন্তু বাঙালিদের কোনো কোটা নাই। স্থানীয় বাঙালিদের, পাহাড়ের বাঙালিদের একটা মন্ত্রণালয় আছে। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হইতে পারবে কে? একমাত্র উপজাতি। ওখানে কোনো একই এলাকায় কিন্তু বসবাস করে। রাঙামাটির কোনো বাঙালি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারবে না। আচ্ছা। এরপরে জেলা পরিষদ হচ্ছে 3টা জেলায় 3টা। জেলা পরিষদের চেয়ারম্যানের মর্যাদাটা প্রতিমন্ত্রীর মতো। যেমন সন্তুল্লার মা আছে একজন জেলা পরিষদের চেয়ারম্যান। তো জেলা পরিষদের চেয়ারম্যান কোন বাঙালি হতে পারবে না, উপজাতি। আচ্ছা। এরপরে আপনার উন্নয়ন বোর্ড দেখেন, এখানেও কিন্তু সব উপজাতির চেয়ারম্যানগুলো। ঠিক আছে। এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় উপজাতি। 1997 সালে চুক্তির পর থেকে এই পুরো জিনিসটা সেটা উপজাতি। বাঙালি কোনো কর্তৃত্ব নাই, বাঙালির কিচ্ছু নাই। বাঙালি সশস্ত্রও না, অস্ত্রও নাই, বাঙালির কোনো কোটাও নাই, কিচ্ছু নাই। সেখানে বাঙালি নাগরিক তো আছে, নাগরিক আছে, একই স্কুলে পড়ছে, একই জায়গায় পড়ছে, কিন্তু পুরো সুযোগ সুবিধা উপজাতি পাবে। এমনকি সমতলেও সুযোগটা উপজাতিরা পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, 5% কোটা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে 5% কোটা উপজাতিদের কোটা। এখানে কিন্তু পাহাড়ি কোটা নাই, যে পার্বত্য চট্টগ্রাম কোটা নাই, কোটা আছে উপজাতি কোটা। ধরেন একজন বাঙালি, একজন উপজাতি পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে বড় হয়েছে, রাঙামাটিতে বা খাগড়াছড়িতে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিবে, ওই উপজাতিটা 5% কোটা পাবে। ওই একই সাথে বড় হওয়া বাঙালিটার কোনো কোটা নাই। আচ্ছা। এরপরে বিসিএস আছে না, আগে তো ছিল সম্ভবত 5 বা 10% ছিল উপজাতি কোটা, 5% সম্ভবত, এখন 1% মেবি। তো 1% কোটাটা কি পার্বত্য চট্টগ্রাম কোটা? নো, উপজাতি কোটা। একই জায়গায় পড়াশোনা করছে, একই রকম ফ্যাসিলিটিসের মধ্যে, তো বাঙালি কোটা পাচ্ছে না, পাচ্ছে উপজাতি। কিন্তু এত ফ্যাসিলিটি পাওয়ার সত্ত্বেও তারা আসলে এই বিভিন্ন সময়ে তারা তো এটা তো প্রোপাগান্ডা করে সবসময়, যে আমরা নিপীড়নের শিকার, আমরা অধিকার বঞ্চিত। পুরো জিনিসটাই একটা মানে একটা ফেক জিনিস। আচ্ছা, মানে আলটিমেটলি অস্থিতিশীল করাটাই হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য। অস্থিতিশীল করাটাই মেইন উদ্দেশ্য। এবং আপনার একটা পয়েন্ট আমার মনে পড়লো, ভুলে গেলাম। মানে জিনিসটা হচ্ছে যে তারা সুপার সিটিজেন। বাংলাদেশে যদি 2 ধরনের আমরা সিটিজেন ভাগ করি, একটা হলো সাধারণ সিটিজেন আর একটা সুপার সিটিজেন। উপজাতিরা হচ্ছে সুপার সিটিজেন, তাদের সব জায়গায় কোটা আছে, অ্যাক্সেস আছে, বাঙালিদের নাই। আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বলেন, বাঙালির কোনো অ্যাক্সেস নাই, সব উপজাতিদের অ্যাক্সেস। বাংলাদেশে কোটা বলেন, বাঙালির নাই, উপজাতির আছে। ওই যে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হইতে পারবে উপজাতি, কোনো বাঙালি হইতে পারবে না। পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা পরিষদ, 3 জেলায় উপজাতি হইতে পারবে, কোনো বাঙালি হইতে পারবে না। সো সব জায়গায় ফ্যাসিলিটিস উপজাতিদের, কিন্তু বলা হচ্ছে তারা নিপীড়নের শিকার, এই অমুক তমুক। আমি বলি তাদেরকে সুপার সিটিজেন। তারা সুপার সিটিজেন বাংলাদেশের। মানে একজন সাধারণের চেয়ে বা আমার চেয়েও অনেক বেশি অধিকার তারা ভোগ করে। একজন বাঙালির চেয়ে অনেক বেশি অধিকার তারা ভোগ করে। বাট তাদের হচ্ছে না কেন? এই অধিকারও কেন হচ্ছে না? কারণ তারা বিচ্ছিন্নতা পাচ্ছে। আলটিমেটলি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্ন করতে হবে, আলাদা একটা রাষ্ট্র করতে হবে, অথবা ভারতের সাথে যুক্ত করতে হবে। এটি তাদের মূল লক্ষ্য মূলত। আচ্ছা। কিন্তু মানে বাংলাদেশের, আপনি তো বললেন যে আসলে সেনাবাহিনী ইচ্ছে, মানে বাংলাদেশ সরকারই আসলে চায় নাই, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টও কি আসলে চাচ্ছে না যে এই বিচ্ছিন্নতাবাদীদেরকে দমন করা বা প্রতিহত করতে? না, দেখেন আপনি এই যে খাগড়াছড়িতে যে ঝামেলাটা হচ্ছে, আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বিবৃতি পেয়েছেন যে এটা নিয়ে তার পক্ষে বা বিপক্ষে কোনো বিবৃতি আছে? নাই। টানা 2 দিন ওনারা কোনো কথাই বলেন এই গভর্নমেন্ট।
ডক্টর ইউনূস তো কথা বলেনই নাই, বাট গভর্নমেন্ট থেকেও কোনো কথা বলে নাই। তখন আমরা মুভমেন্ট করছি, চাপ দিয়েছি, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলা শুরু করছে, বা পার্বত্য উপদেষ্টা কথা বলা শুরু করছে। এখন বিষয়টা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে আছে এদের বড় একটা অংশ হচ্ছে এনজিও থেকে আসছে। আর পার্বত্য চট্টগ্রামে এই যে স্বায়ত্তশাসন বলেন, আদিবাসী স্বীকৃতি বলেন, বা বিচ্ছিন্নতাবাদের সাথে এই এনজিওর সাথে একটা লিয়াজও আছে, কানেকশন আছে, তারা এগুলো প্রমোট করে। সো ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে বড় একটা অংশই আছে যারা আসলে এইটা নিয়ে আসলে এই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কোনো কথাই বলবে না, তারা কোনো কথা বলবে না। তারা কিছু আছে বলবে, বাট অধিকাংশ কোনো কথা বলবে না। তারা হয় চুপ থাকবে, নাহলে ভিতরে ভিতরে আরো মদত দিবে, আচ্ছা, কিন্তু কোনো কথা বলবে না। আচ্ছা, একটা বিষয় আমাকে একটু বলবেন যে আমরা আসলে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে সেখানে বাম সংগঠন যেগুলো রয়েছে তারা আমরা প্রায় সময় দেখি যে তারা আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষেই কিন্তু আসলে কথা বলার চেষ্টা করে। তো এইটার আসলে মানে তারা কি অ্যাজ এ হিউম্যান বিইং এইভাবে চিন্তা করে, নাকি তাদের আসলে এর পেছনে কোনো দুরভিসন্ধি আছে? না, এটা আসলে অ্যাজ এ হিউম্যান বিইং তারা করে, বিষয়টা এরকম না। তাদের অবশ্যই দুরভিসন্ধি আছে এবং দলীয় তারা দলকানা। বামরা হচ্ছে দলকানা লোক, দলকানা। যেমন তারা ছাত্র দলকে বলে না যে ছাত্র দল হচ্ছে দলকানা, বিএনপি যা বলে তাই করে, বা শিবির হচ্ছে দলকানা, জামাত যা বলে তাই করে। বিষয়টা হচ্ছে যে তারা হচ্ছে, আমরা যদি ছাত্রদল বা শিবিরকে বলি, তাদের চেয়ে অনেক বেশি দলকানা হচ্ছে বামগুলো। কারণ পাহাড়ে যারা বিচ্ছিন্নতাবাদী অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন করা বা ছাত্র ফেডারেশন অথবা ছাত্র মৈত্রী কোনো একটা বাম সংগঠন থেকে তারা ওইখানে যায়। যাওয়ার পরে তারা মূলত এই যে তারা একটা বিপ্লব করবে, তারা একটা আলাদা রাষ্ট্র করবে, এটা তাদের একটা সেই লেলিনের একটা বা মার্ক্সবাদী একটা চিন্তা থেকে তারা এই জিনিসগুলো করে। সো বামরা হচ্ছে তাদের পক্ষে সবসময় বলবে, তারা ন্যায্য করুক অন্যায্য করুক, তারা এটাকে সাপোর্ট দেবে দলকানার কারণে, বামরা এটা করবে। সো বামরা আরেকটা বিষয় হচ্ছে, আমি আগেই বলছি যে এই যে যারা বিচ্ছিন্নতাবাদী তাদের ভারতের সাথে কানেকশন আছে এবং ভারতের পৃষ্ঠপোষকতা তারা চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাম, এটা আপনি মেঘ মোল্লার বসু বলেন বা আরও যে বামগুলো আছে, এটার বড় একটা অংশ, মানে সবাই না, বড় একটা অংশই আপনার রয়ের এজেন্ট। তারা ভারতীয় একটা মানে চিন্তাধারা, ভারতীয় যে কালচারাল ফেস্টিভ্যাল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কায়েম করে রাখতে চায়। আপনি দেখবেন ছাত্রলীগের আমলে, যেমন ছাত্রলীগের সাথে ওদের একটা অনেক সময় গ্যাঞ্জামা হয়েছে আসলে কি নিয়া, মানুষ কিন্তু মনে করছে যে ওরা মানে ছাত্রলীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে। বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ ভারতপন্থী নিঃসন্দেহে, বাট এই বামগুলো হচ্ছে মানে আরও বেশি ভারতপন্থী। এখন ক্যাম্পাসে ছাত্রলীগ কি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবে, নাকি এই যে মেঘ মোল্লার বসু বা এই ছাত্র ইউনিয়ন এই বামগুলা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবে, কে বেশি করতে পারবে? এই বেশি করা নিয়ে মধ্যে তাদের সাথে একটা দ্বন্দ্ব, কে বেশি ভারতীয় কালচারাল ফ্যাসিলিটি কায়েম করতে পারবে। এবং ছাত্রলীগের চেয়ে তারা কিন্তু অনেক বেশি প্রো লেভেলের কালচারাল ফ্যাসিলিটি কায়েম করছে ক্যাম্পাসে। আচ্ছা, মানে অনেক বেশি বামগুলো অনেক বেশি, মানে এটা কি বলবো আসলে। এই কারণে আসলে তাদের সাথে দুই দিকের সম্পর্ক, আদর্শিক যেমন দলকানা বামরা এই কারণে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলে, আদিবাসী স্বীকৃতির পক্ষে কথা বলে, ইউপিডিএফ বা জেএসএস এর পক্ষে কথা বলে। আরেকটা হচ্ছে তাদের রুট হচ্ছে ভারত, ইন্ডিয়া। বামদেরও রুট ইন্ডিয়া, এই ইউপিডিএফ বা জেএসএস সন্ত্রাসী সংগঠনগুলোর রুটও ইন্ডিয়া। সো যেহেতু রুট হচ্ছে ইন্ডিয়া, ওই ইন্ডিয়া থেকে ফান্ডিং বা এটা সেটা হয়, সো তারা তো এই বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলবেই বামরা। এই জন্য মূলত এই কাজটা করে। আচ্ছা আচ্ছা, তারা সবসময় এই বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে নানান রকম স্লোগান দেয়, ইয়া করে ইত্যাদি। এই যে বামপন্থী মানে তারা কিন্তু মানে ইন্ডিয়ান যে কালচারাল ফেস্টিভ্যাল ক্যাম্পাসে কায়েম করছে, এটা কিন্তু অনেক বেশি প্রো লেভেলে ছাত্রলীগের চেয়ে। তো তাদের সাথে ছাত্রলীগের যে ইয়াটা হইতো আসলে কি বেশি পরিমাণ ভারতীয় কালচারাল ফেস্টিভ্যাল ক্যাম্পাসে নিয়ে আসতে পারে, কায়েম করতে পারে, দমন নিপীড়ন করতে পারে সাধারণ শিক্ষার্থীদের, এইটি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তো মানে এই যে মানে আপনি দেখবেন যে ক্যাম্পাসের ডাকসু নির্বাচনের আগের দিন তারা কিন্তু পোস্টারিং করছে, এই মেঘ মোল্লার বসু বা আরও যারা। তো এইটা কিন্তু অভিযোগ আছে এই টাকাটা পর্যন্ত ইন্ডিয়া থেকে দিচ্ছে, এবং প্লাস এখানে ছাত্রলীগের একটা ছিল, মানে ছাত্রলীগ তো এখন ক্যাম্পাসে নাই। মানে পোস্টারিং বলতে নির্বাচনের ক্যাম্পেইনটা বলতে যে স্বাধীনতা বিরোধী বা এরকম কিছু ক্যাম্পেইন করছিল তারা। হ্যাঁ, এবং এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে যে এই ক্যাম্পেইন সে করে কিভাবে। ঠিক আছে, সে মুখে বলতে পারে কিন্তু পোস্টারিং করে কিভাবে, এটা নিয়ে একটা হলো না। তো জিনিসটা হচ্ছে যে এখন তো আর ছাত্রলীগ মাঠে নাই, এখন কে আছে? বাম আছে।
এই মেঘমল্লার বসু টসু এরকম কিছু বামপন্থী আছে। তো তাদের যেহেতু এজেন্ডা ছিল এক ভারতীয় এজেন্ডা বা কালচারাল ফেস্টিভ্যাল, তো এখন ছাত্রলীগ এদের উপর ভর করে হচ্ছে এই আওয়ামী বয়ান বা ইন্ডিয়ান বয়ানগুলো ক্যাম্পাসে কায়েম করার চেষ্টা করতেছে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, যেমন ওই দিন একজন ক্যাম্পাসের বামপন্থী একটা ছেলে, তো ওর সাথে আমার কথা হচ্ছিল, ও বলল যে ভাই আপনি হয়তো একটা জিনিস জানেন না। বললাম কি? বলল যে মেঘমল্লার বসু কিন্তু সাদিক কায়েমের দালাল, শিবিরের দালাল। আমি বললাম এটা কিভাবে? বললো ভাই সে ভারতের দালাল হইতে পারে, এটা অস্বীকার করি না, কিন্তু সে মূলত ডাকসু কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিসগুলো করছে শিবিরের বিরুদ্ধে, সে মূলত শিবিরের দালাল, সাদিক কায়েমের দালাল। আমি বললাম সেটা কিভাবে? বললো ভাই এই বসুর মেঘমল্লারের একটা স্লোগানে সাদিক কায়েমের ভোট ব্যাংক অনেক বেশি বেড়ে গেছে। কেমন সেটা? বললো যে ওই যে সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। পাকিস্তানি যখন বলছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি ওর ভাষ্য মতে যে পাকিস্তানের শাড়ি, পাকিস্তানের পোশাক আশাক, গয়না নাকি অনেক বেশি পছন্দ করে। তো যেহেতু সাদিক কায়েম পাকিস্তানি, সো মেঘমল্লার বসুকে দিয়ে ওর বক্তব্য সাদিক কায়েম এই কথাগুলো বলাইছে যে ভোট ব্যাংক বাড়ানোর জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে তার বক্তব্য। এখন বিষয়টা হচ্ছে ওইটা যে বলছে সে আসলে সে সিরিয়াসলি বলছে না, সে কোন বামপন্থী? একটা তো বামপন্থা আছে মেঘমল্লার বসুর সাথে, বামদের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে, সে একটা ভাগের বাম, মানে বসুর বিরোধী একটা ভাগের সম্ভবত। বসুর সেরকম বিরুদ্ধে না, খুব বেশি বিরুদ্ধে না, কিন্তু বসুর সাথে কিছু জিনিস তার মিলে না। আচ্ছা, সে বলতেছে যে মেঘমল্লার বসু হচ্ছে শিবিরের এজেন্ট। আচ্ছা আচ্ছা, আবার ফরহাদ হচ্ছে বসুকে গিয়ে দেখে আসছে। হ্যাঁ, এটাও সে বলছে যে এটার প্রমাণটাকে বললো যে ও যখন অসুস্থ বসু, তখন ফরহাদ গিয়া মেঘদা দ্রুত সুস্থ হয়ে উঠুন, মানে এই যে কথাবার্তা বললো যে ভাই তারাই তো, আপনি তাকে ইন্ডিয়ান এজেন্ট কেন বানান? আচ্ছা, ঠিক আছে, তো এইটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, যে ভাই আমি আসলে এই যে আপনি যেহেতু সাদিক কায়েম বা হচ্ছে বসুর কথা বললেন, ডাকসুর প্রসঙ্গটা আসলে চলে আসলো, আমি একটু জানতে চাই যে এই যে পাহাড়ের যে আসলে সহিংসতা বা বিভিন্ন সময় যে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়, সেখানে তো আমরা ডাকসুতে দেখছি অলরেডি দুজন পাহাড়ি প্রতিনিধিও আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিও আছেন। আসলে ডাকসু কি কোনোভাবে এই পাহাড়কে স্থিতিশীল করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে? অবশ্যই পারে। এখানে আমি একটা লেখা লিখছিলাম গতকাল রাতে, যে যেমন হেমা চাকমা যে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর, সে এবং ডাকসুর যিনি নির্বাহী সদস্য, তো সে কিন্তু অলরেডি এই যে বাম বা বিচ্ছিন্নতাবাদী যারা আছে, তারা যে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে বিভিন্ন প্রোগ্রাম করতেছে, প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিং। মানে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে? হ্যাঁ, মানে ঢাকায় যারা বাম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং যারা বিচ্ছিন্নতাবাদী আছে, উপজাতিদের মধ্যে একটা অংশ বিচ্ছিন্নতাবাদী। তো এই বিচ্ছিন্নতাবাদীরা সেনাবাহিনীর বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় সবসময়। আচ্ছা, এখনও ছড়াচ্ছে, গতকাল, পরশু, আজকেও তাদের প্রোগ্রাম আছে, তারা ছড়াচ্ছে অলরেডি। এবং মানে সেনাবাহিনী এখান থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, পাহাড়কে স্বায়ত্তশাসন দিতে হবে, আদিবাসী স্বীকৃতি দিতে হবে, এটা এখনও তারা বলতেছে, প্রতিদিন, আজকেও বলতেছে। তো এই যে এখানে এই কাজগুলো হচ্ছে, আমি দেখলাম হেমা চাকমা মানে সেও এখানে এই মিছিল মিটিংয়ে শরিক হচ্ছে এবং এটাকে সাপোর্ট করতেছে, ফেসবুকেও করতেছে, সরাসরি গিয়েও করতেছে। আমি খুব আশ্চর্য হইলাম, যারা ডাকসু সদস্য, সে তো মানে বিচ্ছিন্নতাবাদীদের মিছিল মিটিংয়ে যাইতে পারে না, তাদেরকে সাপোর্ট দিতে পারে না, কিন্তু হেমা চাকমা কিন্তু সেই জিনিসটা করতেছে। সে পাহাড়ের বিপরীতে আপনি সাদিক কায়েম বা ফরহাদ শিবিরের প্যানেল থেকে মানে আপনার ভিপি জিএস, আমি সেই জায়গা থেকে বলছি না, আমি পাহাড়ের ছেলে হিসেবে বলছি। সাদিক কায়েম এবং ফরহাদ উভয় পাহাড়ের ছেলে, বাট আমি কিন্তু ওদেরকে মানে বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে যে মুভমেন্টগুলো হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী বিরোধী বা সেনাবাহিনী ওইখানে রাখার পক্ষে, বা সেনা বা বাঙালি বিদ্বেষে ছড়ানো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে যারা মুভমেন্ট করতেছে, এখানে তাদের কোনো অবস্থান আমরা দেখছি না সাদিক কায়েম বা ফরহাদের। একই সাথে ফেসবুক পোস্টে আমি ঘুরে দেখলাম, ওইখানেও একটা কথাও লেখা নেই। তো বিষয়টা হচ্ছে যে হেমা চাকমারা তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে বিচ্ছিন্নতাবাদের পক্ষে লেখালেখি করতেছে, সশরীরে যাচ্ছে। বিপরীতে সাদিক কায়েম বা ফরহাদ তারাও পাহাড়ের ছেলে, কিন্তু তারা কিন্তু মানে পাহাড় রক্ষায় একটা কথা বলবে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে একটা কথা বলবে, এইটা তারা বলতে পারতেছে না। এইটা আসলে আমি এই জিনিসটা কি বলবো, আমি পজিটিভলি নিচ্ছি না জিনিসটা। মানে তারা বলতে পারছে না কেন? আসলে কেন এটা আসলে মানে কেন যে পারছে না, এটা আমার কাছে মনে হচ্ছে হীনমন্যতা।
হীনমন্যতা স্যার আমার আমি অন্য কিছু বলবো না, না। এখানে তো হিন্দুমন্যতার কোনো কারণ আসলে আমরা দেখি না। আমরা তো সবাই 18 কোটি বাংলাদেশি যারা রয়েছি সবাই তো আসলে এখানে আমরা বাংলাদেশপন্থী যে অবস্থানটা সেই জায়গাটাতে তো আমরা আসলে আছি। সেই জায়গাটাতে আছি। এখানে আমি এই জন্য বলি সাদিক কায়ুমকে বা ফরহাদকে এখানে কথা বলা উচিত এবং তারা এখানে রোল প্লে করতে পারে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ডাকসুকে বলা হয় যে একটা সেকেন্ড পার্লামেন্ট বাংলাদেশের, তাদের অবশ্যই রোল আছে এখানে। তারা যেমন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারে, আপনার পার্বত্য উপদেষ্টা যে আছে তার সাথে দেখা করতে পারে বা তাদের সাথে বৈঠক করতে পারে যে পাহাড়কে রক্ষা করতে হবে, বিচ্ছিন্নতাবাদী একমাত্র এটা স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল বলছে যে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো কাছে কোনো অস্ত্র থাকবে না। ভেরি মাচ ইম্পর্টেন্ট টক্স, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জিনিসটা সাদিক কায়ুম, ফরহাদ যেহেতু ওরা পাহাড়ের ছেলে বা ডাকসুর প্রতিনিধি দলকে নিয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে এই জিনিসটা বৈঠক করুক, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আবার বৈঠক করুক, রেলিভেন্ট যারা আছে প্রত্যেকের সাথে বৈঠক করুক। বৈঠক করে মানে যারা বিচ্ছিন্নতাবাদী আছে এটা যার কাছে থাকুক, আইন শৃঙ্খলা বাহিনী বাদে অন্য কারো কাছে যত অস্ত্র আছে এই অস্ত্র উদ্ধারের জন্য, চিরুনি অভিযানের জন্য তারা গভর্নমেন্টকে প্রেশার করুক। গভর্নমেন্ট যাতে সেনাবাহিনীকে বলে বা বিজেপিকে বলে যে চিরুনি অভিযান করে সকল অবৈধ অস্ত্র হ্যাঁ এটা উদ্ধার করতে হবে। তাহলে কিন্তু এখানে মানে অস্থিতিশীলতা অনেকটা কমে যাবে। ঠিক আছে। এছাড়া ওরা যেহেতু পাহাড়ের ছেলে, ওদের মাথায় আরও ভালো ভালো আইডিয়া থাকতে পারে সাদিক কায়ুম বা ফরহাদের, এটা নিয়ে মানে তাদের কিছু অ্যাক্টিভিটিস করা উচিত। এটা বাংলাদেশের সাথে সার্বভৌমত্বের স্বার্থে এই কাজগুলো তাদের করা উচিত এবং তাদের কাছে এটা আমরা প্রত্যাশা করি। ওদের বাহিরে এমনি সামগ্রিকভাবে আসলে পাহাড়কে স্থিতিশীল রাখার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে আসলে মানে সরকারের কি ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন, এবং আমরা যারা সাধারণ নাগরিক আমরাই বা আসলে কি করতে পারি? এখানে কয়েকটা বিষয় আমরা যেটা মনে করি সমাধান, যেমন আপনার মানে সেনা ক্যাম্প যেগুলো উইথড্র করা হয়েছে, আমি আগেই বলছি আপনাকে যে এখানে সাধারণ উপজাতি আছে অনেক যারা বিচ্ছিন্নতাবাদও চায় না বা আলাদা হইতেও চায় না, ভারতের সাথে যুক্ত হইতে চায় না, একবারে সাধারণ। তো এটার সংখ্যা বেশি। তো জিনিসটা হচ্ছে যে এখানে ইউপিডিএফ এর মতো বা জেএসএস এর মতো কিছু সংগঠন এইগুলাকে নির্মূল করে দিতে হবে, সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যে এইগুলো বাংলাদেশে নিষিদ্ধ। ঠিক আছে, এইগুলো কোনো কার্যক্রম চালাইতে পারবে না। তো এইগুলোকে নিষিদ্ধ করতে হবে, প্লাস এইগুলো যারা মূল লিডার আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যেমন মাইকেল চাকমা বা আরও যারা আছে এরকম গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি যারা নিচের লেভেল আছে তাদের কাউন্সিলিং করাইতে হবে যাতে সন্ত্রাসী কার্যক্রম তাকে ফিরে আসে। পাশাপাশি ওই যে আপনার এই জন্য সেনা ক্যাম্প যেগুলো প্রত্যাহার করা হয়েছে প্রায় 250-র কিছু কম বেশি, এই সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপন করতে হবে। প্রয়োজনে আরও সেনা ক্যাম্প যদি ওইখানে করতে হয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সাধারণ পাহাড়ি বাঙালিদের আপনার নিরাপত্তার জন্য এই জন্য সেনা ক্যাম্পগুলো বৃদ্ধি করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে সাংবিধানিক এনজিও যে কার্যক্রম, ওইখানে দুইটা মিশনারি কার্যক্রম আছে, এনজিও কার্যক্রম আছে। তো এনজিও কার্যক্রমের উপর নজরদারি বাড়াইতে হবে, রেস্ট্রিকশন আনতে হবে, প্লাস মিশনারি কার্যক্রমের উপরও ওইখানে নজরদারি বাড়াইতে হবে। তো মিশনারি কার্যক্রমের উপর নজরদারি বাড়াইতে হবে এই কারণে তারা ওই যেটা জো খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, মানে সমস্যাটা এই জায়গায়, অন্য জায়গায় না। ঠিক আছে। তো যেহেতু পাহাড় একটা সেন্সিটিভ এরিয়া, দুর্গম এরিয়া এবং ভারতের সাথে যুক্ত, মিয়ানমারের সাথে যুক্ত, আবার এখানে বিচ্ছিন্নতাবাদ, নানান সমস্যা, এই জন্য এনজিও এবং মিশনারির উপর অবশ্যই মানে নজরদারি বাড়াইতে হবে, প্লাস এইগুলোর কাজকে রেস্ট্রিক্টেড করে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে মানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানে পুরো বাংলাদেশে একই আইন চলার কথা, কিন্তু ওইখানে ওই বাংলাদেশে এখন চলে 2 আইন। 63 মানে 61টা জেলায় একরকম আর 3টা জেলায় মানে পার্বত্য যে 3টা জেলা আরেক রকম আইন চলে। পার্বত্য চুক্তিটা বাতিল করতে হবে, অসাংবিধানিক এটা একটা চুক্তি, মানে 97-এর যেটা, হ্যাঁ 97-এর চুক্তিটা অসাংবিধানিক চুক্তি, এটাকে বাতিল করতে হবে। প্লাস এক সমান করে দিতে হবে বাংলাদেশের সব আইন একরকম। পার্বত্য চট্টগ্রাম কোনো বাংলাদেশের বাইরের কোনো দেশ না, অঞ্চল না, মানে আমার সমতলে যে আইন চলবে ওইখানে একই আইন চলবে, এক আইনে সব বিচার আচার এইটা সেটা সব কিছু হবে। ঠিক আছে। এই জিনিসগুলো করতে হবে। আর কোটা প্রথা যেটা, আসলে কোটা প্রথাতে আমি বিশ্বাসী না, পুরো কোটা বাতিল করতে হবে। এবং প্রয়োজনে পাহাড়ে যদি দুর্গম এরিয়া যেখানে আসলে ফ্যাসিলিটিস নাই, কোথায় স্কুল নাই, কোথায় কলেজ নাই বা কোথায় অন্যান্য ফ্যাসিলিটিস দিতে হবে, এই জিনিসগুলো গভর্নমেন্টকে দিতে হবে। এটা কোটার মাধ্যমে আনলে কি হয়, আরেকজন মেধাবী বঞ্চিত হয়। মেধাবীত্ব বঞ্চিত করার অধিকার তোমার নাই। সো এটা যে কোনো প্রান্তে হোক, কোটা না, তাকে ফ্যাসিলিটেট করুক, শহর এবং গ্রাম ওই ফ্যাসিলিটিটা দিয়ে তাকে উপরে উঠায় নিয়ে আসো, কিন্তু সেটা কোটার মাধ্যমে না। সো উপজাতি যত কোটা আছে এই কোটাগুলো বাতিল করতে হবে। তো এইগুলোর মাধ্যমেই মূলত আসলে সমাধানটা সম্ভব।
এছাড়া আসলে সম্ভব না। আপনারা যে মুভমেন্টটা করছেন আসলে স্টুডেন্টস ফর সভরেন্টির মাধ্যমে, আপনারা আসলে মানে কি এই ফ্যাসিলিটিগুলো নিশ্চিত করার লক্ষ্যে কি কাজ করছেন? আমরা হ্যাঁ, আমাদের তো মানে আলটিমেট গোল হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা করা, মানে পাহাড় শান্ত থাকবে এবং সারা দেশ একই রকম আইনে চলবে। এটাই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য, এবং সার্বভৌমত্বটা টিকায় রাখা। ঠিক আছে, সার্বভৌমত্বটা টিকায় রাখা। তো আমরা মূলত এই আমাদের এক এক সময় এক এক দাবি থাকে প্রয়োজনে, বাট মূল দাবি এইগুলোই, যে এই সমস্যাগুলো, পাহাড়ের সমস্যার সমাধান করতে হলে এই দাবিগুলো আসলে মানে বাস্তবায়ন করতে হবে। আমাদের মূল দাবি আসলে এইগুলোই। তো আমাদের আসলে স্টুডেন্ট ফর সভরেন্টির দাবি আসলে এইগুলোই। পাশাপাশি এটা আমাদের এই দাবিগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের একটা পার্ট। বাট আমরা শুধু পাহাড় নিয়ে কাজ করি তা না, আমরা সারা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে মূলত আমরা কাজ করি। যেমন আপনি দেখবেন চট্টগ্রাম বন্দর গভর্নমেন্ট বিদেশিদের হাতে দিতে চায়, ঠিক আছে, ডিপি ওয়ার্ল্ডের কাছে। আমরা এটার বিরুদ্ধে, আমরা এটা নিয়ে সংবাদ সম্মেলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। করিডোর দিতে চেয়েছিল মিয়ানমারে, আরাকানে, ওইটাও আমরা বিরোধিতা করেছি। মানে আমরা চাই, আমাদের প্ল্যাটফর্মের মানে উদ্দেশ্যটাই হচ্ছে সার্বভৌমত্ব এবং নিরাপত্তাটা যাতে ঠিক থাকে, এটা ঠিক রেখে অন্য যে কোনো কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন এই যে ডিপি ওয়ার্ল্ডকে যে সে মানে দিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরটা, এটা কিন্তু মানুষ জানে না যে কেন না বিরোধিতা করতেছে। কারণ হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে, ডিপি ওয়ার্ল্ড মানে আরব আমিরাতের একটা পোর্ট কন্টেইনার যারা মেনটেন করে একটা কোম্পানি, তো তাদের সাথে ইসরায়েলের সাথে একাধিক চুক্তি আছে, ইউএস নেভির সাথে তাদের অনেক সমঝোতা আছে, চুক্তি আছে, ভারতের সাথে তাদের চুক্তি আছে। তো একটা মানে বিদেশি কোম্পানি যেটার সাথে মানে এই পোর্ট অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, ইসরায়েলের সাথে চুক্তি আছে, ভারতের সাথে চুক্তি আছে, আমেরিকার সাথে চুক্তি আছে। তাদের হাতে আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র বা ফুসফুস যেটাকে বলে লিভার, এইটা চট্টগ্রাম বন্দরটা তাদের হাতে তুলে দিচ্ছি। কি হচ্ছে এতে কিন্তু আমার এই চট্টগ্রাম বন্দরটা মূলত এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আমেরিকান প্রভাব বাড়বে, এখানে গোয়েন্দা প্রভাব বাড়বে, ইসরায়েলি গোয়েন্দা প্রভাব বাড়বে, রয়ের গোয়েন্দা প্রভাবটা বাড়বে। সো এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, এটা দেওয়া কোনোভাবে ঠিক হবে না। একই সাথে ডিপি ওয়ার্ল্ডের যে ডেপুটি ডিরেক্টর, তার নাম হচ্ছে যুবরাজ নারায়ণ, একজন ভারতীয়, এবং সে মূলত ডিপি ওয়ার্ল্ডটা কন্ট্রোল করে। তার উপরে হলো বা পুরো জিনিসটাই সে দেখে। একজন ভারতীয়র হাতে চলে যাচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দরটা। সো এটা খুবই কনসার্নিং একটা বিষয়। শুধু তাই না, ডিপি ওয়ার্ল্ডে প্রচুর ভারতীয় কাজ করে। এই ডিপি ওয়ার্ল্ডের এখানে যে মানে ডিপি ওয়ার্ল্ডের হাতে আমাদের চট্টগ্রাম পোর্টটা দিচ্ছে, প্রচুর ভারতীয় এখানে কাজ করবে। এখন কিন্তু নাই ওইরকম, প্রচুর ভারতীয় কাজ করবে। আমাদের যত সেন্সিটিভ ইনফরমেশন সব চলে যাবে ভারতের রয়ের কাছে। এইগুলো দেখে প্রেশার দিয়ে গভর্নমেন্ট থেকে অনেক সুবিধা নেবে ভারত। সো এটা আসলে সার্বভৌমত্বের জন্য, নিরাপত্তার জন্য মারাত্মক রকমের হুমকি। সো এটা আমরা গভর্নমেন্টকে এখনও বলি যে এটা দিয়েন না, আমাদের পোর্টটা ডিপি ওয়ার্ল্ডের কাছে দিয়েন না, বাংলাদেশি কোনো ইয়ের কাছে দেন, অথবা তুরস্কের আছে পোর্ট অপারেটর থাকতে পারে, বা অন্য কোনো দেশের থাকতে পারে যারা আমাদের জন্য হুমকি না, এরকম কোনো দেশের কাছে, বিদেশি অপারেটরের কাছে দেওয়া যেতে পারে। যেখানেই আসলে সার্বভৌমত্বের জন্য হুমকি কোনো কিছু দেখছেন, সেখানেই আপনারা শিক্ষার্থীদেরকে নিয়ে আসলে সেখানে একটা প্রতিরোধ করার চেষ্টা করছেন। জনাব জিয়াউল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কাজ করছেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির জন্য আপনি কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং একই সাথে আপনি আজকের এই পডকাস্টে আপনি খুব চমৎকার কিছু তথ্য দিয়েছেন, যেগুলো আসলেই আমাদের বাংলাদেশের নাগরিকদের জানা উচিত, এবং যে বিষয়গুলোতে আসলে সকলেরই অনেক বেশি কনসাস হওয়া উচিত। তো আমরাও চাই আজকের এই পডকাস্টের মাধ্যমে যাতে আমাদের সকল দর্শক এবং যারা শুনেছেন সবাই যাতে বাংলাদেশের এই ব্যাপারগুলোতে কনসাস হয়, তারা যাতে কনসার্ন হয়, এবং আলটিমেটলি যাতে আসলে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ এবং অটুট থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব জিয়াউল হক, যিনি স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক, এবং একই সাথে দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কাজ করছেন, এবং বিশেষ করে পাহাড়ে সেখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং সেখানে এর বাহিরেও যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে, তাদের যে অপকর্মগুলো, তাদের যে সন্ত্রাসী কার্যকলাপগুলো, সেগুলোর বিপক্ষে তিনি আন্দোলন করছেন, সচেতনতা তৈরি করছেন। আমরা আশা করি আমাদের পাহাড় স্থিতিশীল থাকবে এবং আমাদের পাহাড় থেকে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হবে না। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আমাদের অন্যান্য এপিসোডগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।